আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা জানব এমন একটি ঘটনা যা কিনা আপনাকে সম্পূর্ণরূপে চমকে দিবে। কারণ একটি ঘটনা যা কিনা ওই ছেলেটার সঙ্গে তার মায়ের পেটে থাকাকালীন সময় থেকে ঘটছে এবং এটি একটি বাস্তব ঘটনা। আমাদের আজকের ঘটনাটি এসেছে বিক্রমপুর থেকে। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি এই ঘটনার নাম এবং পরিচয় গোপন রেখে আমাদের কাছে পাঠিয়েছেন। আজকের ঘটনাতে আমরা শরীফুলের জীবনের সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। শরীফুল একজন সাধারণ গ্রামের ছেলে ছিল। সে যখন তার মায়ের পেটে ছিল তখন থেকেই একটি জিন মেয়ে তার প্রতি আশিক হয়ে যায়। মানে তাকে ছোটবেলা থেকেই লালন পালন করে বড় করেছিল এবং ছেলেটি যখন বড় হয়, যখন ছোট থেকেই ওই পরীটা তার সঙ্গে থাকতো, তখন সে জানতো না যে তার সঙ্গে একটা জিন আছে, একটা পরী আছে, কিন্তু তার পরিবারের অনেক লোকজন বিষয়টা জানতো। যখন সে আস্তে আস্তে বড় হয় এবং সেই পরীটার প্রেমে পড়ে, তখন সে জানতে পারে যে সে যার সঙ্গে থাকে এবং ছোটবেলা থেকেই তার সঙ্গে একটা জিন আছে। এই জগতে এমন অনেক ঘটনা আছে, অনেক গল্প আছে যা কিনা অনুপরিমাণ বাস্তবতাকেও হার মানায়। আজকে তেমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করব। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য আমি অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত দ্য মেগা বক্সকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সঙ্গে আপনি যদি আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট না করে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেখিয়ে দিন। সেই সঙ্গে আমাদের আরেকটি চ্যানেল দ্য মেগা বক্স প্রাইম, ওইটাকে যারা সাবস্ক্রাইব করেনি, নিয়মিত গল্প শুনতে, সত্য ঘটনা শুনতে, ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ওই চ্যানেলটি ডাউন হয়ে গিয়েছে, সেহেতু আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকালে গিয়ে ওই কমেন্ট ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর বেশি কথা বাড়াবো না, এতক্ষণ কণ্ঠে এবং পুরো গল্পে কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই থাকবো। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের সম্পূর্ণ এপিসোডে। আমার নাম শরীফুল। আমার জীবনে এক অভূতপূর্ব ঘটনা সেই ছোটবেলা থেকে, যখন আমি মায়ের পেটে ছিলাম তখন থেকেই ঘটে চলছে। বিষয়টা সম্পর্কে আমি তেমন জানতাম না, তবে এখন আমি নিজেকে ভাগ্যবানই মনে করি যে আমি আরিফার মতো একটা পরী পেয়েছি, যে কিনা আমার জীবনটাকে সমৃদ্ধ করেছে। অনেকেই আমার মতো পরী পেতে চান, তবে হ্যাঁ, আমি বলবো আপনাদেরকে, পরী বা জিন এদেরকে দেখতে পাওয়াটা চারটেখানি কথা না, অথবা স্বাভাবিক কোনো কথাও না। কারণ এরা মানুষকে যেমন ক্ষতি করতে পারে, ঠিক মানুষকে ভালোবাসতে পারে। কিন্তু আশিক পরী এবং ভালো পরী পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যে যদি না থাকে তাহলে হয়তো আপনি এই জিনিসটা কখনোই পাবেন না। আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা। ঘটনাটি আমি আমার একদম শুরু থেকে শুরু করছি। আমাদের বাড়িটা প্রত্যন্ত গ্রামে খাল পাড়ে ছিল, যেখানটায় মানুষজন খুব একটা যাতায়াত করতো না। ওই সময়টাতে আমার আব্বা আম্মার যখন বিয়ে হয়, তখন সাল 1982। ওই সময়টাতে আমার আব্বা আম্মা বিয়ে হওয়ার পরে এখানে এসে ওঠে। আশেপাশে কোনো বাড়িটা ছিল না। বাড়িঘর না থাকার কারণে এখানে তেমন লোকজন ওরকমভাবে আসতো না। রাত্রেবেলা আব্বা আম্মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। তো ওরকমভাবেই কয়েক বছর পার হয়। 82 সালের পরে আমার গিয়ে দুইটা বোন হয়, 1986 সালে আর 92 সালে। এর কয়েক বছর গ্যাপ দিয়ে আমার জন্ম হয় 1996 সালে, এবং ওই 96 সালের আগে থেকেই মূলত ঘটনাটা আমার সঙ্গে ঘটে। তো আমি আগেই বলেছি যে আমার আব্বা আম্মা যেখানে থাকতেন, জায়গাটা একদম শুনশান এবং খুব বিরান ছিল। যে বিরান অঞ্চলটাতে মানুষজন খুব একটা রাতের পর যেতেন না। তো পরবর্তীতে আস্তে আস্তে সেখানে বাড়িঘর তৈরি হয়েছে, মানুষজন থাকতে শুরু করেছে। কিন্তু আমার আম্মাজান ওইখানে একাই থাকতো। তো একদিন ঘটনাক্রমে আমার আম্মাজান, আমার এক খালা ছিল দূর সম্পর্কের, তো সেই খালার বাড়িতে গিয়ে উনি বিয়ে খেতে যান। তো বাড়িটা আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে ছিল। এবং রাত্রেবেলা আমরা সকলে, আমার আব্বা ছিলেন না, আমি, আমার বড় বোন, মেজো বোন আর আমার মা, আর তখন আমি আমার মার পেটে। তো ওই অবস্থায় তিনারা গিয়ে দাওয়াত খেতে গেলেন। ঘটনাটি সম্ভবত
96 শুরুর দিকে, কারণ আমি তখন পেটেই ছিলাম। তো ওই সময়টাতে ওইখানে বিয়ে খেতে যান। বিয়ে খেতে যাওয়ার পরে আস্তে আস্তে রাত হয়ে যায়। এমনিতে রাতের বিয়ে ছিল। কথা ছিল যে আমার আব্বাজান আমার মাকে গিয়ে নিয়ে আসবেন, তারপর আমাদেরকে গিয়ে নিয়ে আসবেন। তবে আমার আব্বা সময় এত দূর যেতে পারেননি, কাজ থেকে এসে বাড়িতে এসে ঘুমাই গেছেন উনি। তো আম্মা অনেকক্ষণ বসে থেকে উনি পরে ভাবলেন যে আজকে আর বোধ হয় আসবে না, আমরা তাহলে চলে যাই। তো খালা অনেকবার নিষেধ করছিল যাওয়ার জন্য, আম্মা কথাটা শোনেন নাই, যেহেতু আমাদের এখানকার ভ্যান আছে, ভ্যানওয়ালা কাকা আছে, শুধু সমস্যা কি, কোনো সমস্যা তো হওয়ার কথা না। তো ওরকম কথা চিন্তা করে আমাকে পেটে করে আমার আম্মা আমার দুই বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। তো বাড়িতে আসার পথে আমাদের এখানে একটা অশ্বত্থ গাছ আছে, বিরাট বড় অশ্বত্থ গাছ। তো রাত্রেবেলা ওদিক দিয়ে মানুষজন অনেক কথা বলে যে এই মাঠের মাঝখানে এই অশ্বত্থ গাছে অনেক জিন ভূত আছে, খারাপ জিনিস আছে। তো এরকম জিনিস হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে ইয়ে করে আর কি, থাকে ওইখানে। তো ওইখান থেকেই একটা খারাপ বা বাজে জিন যেটাকে বলে, সেই জিন আমার ঘাড়ে চড়ে বসে, একটা খারাপ জিন, বাজে জিন। তো চড়ার পরে আমরা তো ওই সময় তো টের পাইনি। ওইখান থেকে চলে আসার পরে আমরা যখন বাড়িতে ফেরার পর ওইখান থেকে আমরা একটু খারাপ অন্যরকম আচরণ করতেছিল। তো ওইখান থেকে আসার পর আমার আম্মা হচ্ছে গিয়ে বাড়িতে আসার পর আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে। এরকম ব্যবহার কখনো আম্মা করেন না। তো অর্ধেক রাত্রেবেলা আম্মা হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তার কণ্ঠ থেকে পুরুষ কণ্ঠ বের হচ্ছিল। মানে কণ্ঠ থাকে না যে মেয়েলি কণ্ঠ থেকে পুরুষ কণ্ঠ হয়ে যায়, জিনটা ছিল পুরুষ জিন এবং খুবই খারাপ প্রকৃতির একটা জিন, যে কিনা আমার ঘাড়ে ওঠে। তো ওঠার পর আম্মাকে ঘর থেকে ওই অবস্থায় বের করে আম্মা দৌড় মারে ঘর থেকে, এবং আমার আব্বা স্পষ্ট দেখতে পায় যে আম্মা লাফ দিয়ে গাছে উঠে গেছে আর কি। এরকম লাফ দেওয়া কোনোভাবে একজন প্রেগনেন্ট মহিলার জন্য সম্ভব না। তখন আমি প্রায় 6 মাসের পেটে, আর ওই অবস্থায় কোনোভাবে বের হওয়া সম্ভব না ওইখান থেকে। তো গাছে উঠে লাফ দিয়ে গাছে উঠে যায়। তো এটা দেখার পর আমার দাদা দাদি তারপর অন্যান্য সকলে বেরিয়ে আসে। আমার চাচাদের বাড়ি ওইখানেই ছিল। তো সকলে আসার পর বলে কি যে কী অবস্থা, কি হয়েছে, আমার ঘাড়ে জিন ভর করেছে, জিনে ধরেছে। তো ঘটনাক্রমে সকলে বলে যে বিয়ে বাড়ি থেকে আসতেছিল ওই সময় মনে হয় জিনে ধরছে, এবং আমার চুল খোলা ছিল আমার। তো এই কথা বলার পর সকলে তখন ওই রাত্রেবেলায় ওঝা ডাকে, আমাদের মসজিদের হুজুর ডাকে। তো হুজুরকে ওই জিনটা একটা লাথি মেরে ফেলে দেয়। তো হুজুর নিজে ভয় পেয়ে যায়, উনি আর তেমন ইয়ে করেন না। তো ওদিনকে রাত্রেবেলা জিন আর তাড়ানো যায়নি, জিন একা একাই চলে গেছে। চলে যাওয়ার পরে এর পরের দিন একদম সুস্থ। গতকাল রাতে কি হয়েছে আম্মা বিষয়টা জানেনই না, মানে কি ঘটছে তার সঙ্গে তিনি বলতে পারবেন না। তো ওই অবস্থায় আম্মা হচ্ছে কি সারাদিন ভালো মতো কাজ করছে। বিকালের আগে সন্ধ্যা ভাব, সেই সময় আম্মা বসে আছে উঠানে বসে তেল দিচ্ছে আমার ছোট বোনের মাথায়। তো ওই অবস্থায় হঠাৎ করে বোনকে ধাক্কা মেরে ফেলে দিছে, এবং ফেলে দিয়ে বলতেছে তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে এসে বসে আছিস সেই সরিষার তেল নিয়ে, ঝাঁজ লাগতেছে নাকের মধ্যে। তো এই কথা বলার পর আমার বোন বলতেছে সরিষার তেল কোথায়, এটা তো নারকেল তেল। তো এই কথা বলার পর আম্মা রেগে গিয়ে তারা মারধর শুরু করছে। এখন ও তো চেঁচামেচি শুরু করছে, সন্ধ্যার দিকে মাগরিবের আজান দিয়ে দিছে। ওই অবস্থায় হচ্ছে কি আমার দাদা দৌড়ে আসার পর দক্ষিণ দিক থেকে উনি দোয়া পড়তে আসে এবং আয়াতুল কুরসি পড়ে আমার মার মুখে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ঘটনাটা স্বাভাবিক ছিল না, ঘটনাটা একটু অস্বাভাবিকই ছিল, এবং তার ঘাড়ে জিন আছে। আমার দাদা যান উনি ওঝা ডাকার জন্য বা একজন পীর ডাকার জন্য বলেছেন, যে কিনা খুবই কামেল এবং এইসব বিষয় সম্পর্কে বেশ ভালো জানে। তো পরের দিন আরেকটা কামেল পীর আসছেন। তো উনি দেখে বলছে যে অনেক শক্তিশালী জিন, একে আসলে তাড়ানো সম্ভব না এবং একে কোনোভাবে এখান থেকে তাড়ানো যাবে না। তো এই অবস্থায় আম্মা তো কান্নাকাটি করতেছে। আম্মা বুঝে ফেলছে যে তার ঘাড়ে জিন আছে এবং ওই জিনটা তাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে। এবং ওদিনকে রাতেরই ঘটনা, সবাই ঘুমায় আছে, আম্মা আব্বাকে জড়ায় ধরে শুয়ে আছে, ঘর থেকে বের হইতে দিচ্ছে না। আয়াতুল কুরসি পড়ে বুকে ফুটো নিয়ে তারপর ঘুমাইছে দুজনই। তো অর্ধেক রাত্রে আব্বা উঠে কান্নার শব্দ শুনতেছে, কান্না করতেছে কে যেন। তো আব্বা উঠে দেখে কি যে ঘরের ভিতরে কেউ নাই, ঘরের টিনের চালের উপরে বসে আম্মা কান্না করতেছে। একজন প্রেগনেন্ট মহিলার জন্য কোনো কিছুর হেল্প ছাড়া ওই জায়গায় ওঠা কোনোভাবে সম্ভব না। ওইখানে উঠে সে বসে আছে এবং বসে সে ওইখানে কান্না করতেছে। আব্বা তখন সকালকে ডাক দেয়, চঙ্গ দিয়ে আম্মাকে সেখানে তাকে নামানো হয়, এবং সত্যি আম্মা ওইখানে বসে কান্না করতেছিল। সে নিজে ভয় পাচ্ছিল, কাউকে ডাকার সাহসও করতে পারতেছিল না। তো এই অবস্থায় ওই দিনকে ঘটনা তো যায়, মাঝখানে আরও 2 দিন অস্বাভাবিকভাবে কাটে। আমাদের বাড়ির পরিবেশ খুবই খারাপ ছিল, আমার বোনেরা সকলে ভয় পাচ্ছিল, আর আমি তখন পেটে ছিলাম। তো ওই অবস্থায় অনেকটা দূর থেকে আমাদের ওইখান থেকে ঢাকার আশেপাশে কোনো একটা জায়গা থেকে
একজন পীর সাহেবকে ডাকা হয়। তো পীর সাহেব, উনি ভালো পীর সাহেব ছিলেন এবং উনি এসব জিনিস খুব বেশি করতেন। তো উনি তখন আসলেন, আসার পর ওই জিনটাকে ওইখানে বশ করলেন আর কি। বশ করলেন যেভাবে, উঠানের উপর চারিদিকে উনি বন্ধ দিলেন আর কি, যাতে করে ওইটা না বের হতে পারে। কেন বের হতে না পারে এটার একটা লজিক আছে, কারণ উনি ওইটাকে শাস্তি দিবেন এবং কষ্ট দিবেন, কষ্ট দিয়ে এখান থেকে যেতে বাধ্য করবেন। তো ওই অবস্থায় তখন ওই জিনটাকে আটকানো হয়, আটকে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া হয়। কষ্ট দেওয়ার পরে ওই জিনটা যেতে রাজি হয় না, বলে কি যে আমি একে ছেড়ে যাবো না, আমি ওর কাছেই থাকবো, ওকে আমার ভালো লাগছে, আমি ওর কাছেই থাকবো। তো আম্মার এই অবস্থা দেখে সকালে আসলে আশেপাশের প্রতিবেশী যারা ছিল ওরা ভয় পেয়ে যায় এবং এই জিনটার কণ্ঠ শুনে সকালে ভয় পেয়ে যায় যে না, ওর সঙ্গে সত্যি একটা জিন আছে, যে জিনটা ওকে নিয়ে যেতে চায় বা ওর সঙ্গে থাকতে চায়, ভালো আছে। তো ঠিক ওই মুহূর্তে ওই যে পীর সাহেব আছেন উনি তখন বলেন যে এটার উপায় একটাই আছে, সেটা হচ্ছে ওকে তাড়ানোর জন্য আমার একটা পোষা জিন আছে, ওই পোষা জিনের সাহায্য নিতে হবে এবং আমি মনে করি যে ওই পোষা জিনটা ওকে এখান থেকে তাড়াতে পারবে। তো আমি এটাকে ডাক দেওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে। তো মাঝখানে 2 ঘন্টা সময় নিল। 2 ঘন্টা সময় নেওয়ার পরে হঠাৎ করে দক্ষিণ পাশ থেকে একটা আগুনের গোল্লার মতো কিছু একটা এসে উঠানের মাঝখানে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছের উপর বসলো এবং সেটা একটা কবুতর ছিল। তো ওই কবুতরটা হচ্ছে গিয়ে একটা পরী ছিল, যে কিনা খুবই শক্তিশালী এবং কামেল পরী। তো ওই কবুতরটা এখানে এসে বসার পর তখন হচ্ছে গিয়ে ওই হুজুরের সঙ্গে কথা বলে। হুজুরের সঙ্গে কথা বলার পর বলতেছে যে আমি ওকে তাড়াইতে পারবো এবং ওকে চিরদিনের জন্য এখান থেকে করতে পারবো, কিন্তু তার বদলে আমাকে একটা জিনিস দিতে হবে। তো হুজুর তখন বলে কি জিনিস? তো যে জিনিসই চাস তোকে দেওয়া হবে। হুজুর হয়তো ভাবছে যে এই জিনিসগুলোর মধ্যে কি হতে পারে, কোনো ছাগল, কোনো গরু বা এই জাতীয় কিছু একটা চাইবে, এছাড়া তার অন্য কোনো কিছু চাইবে না। কিন্তু ওই জিনটাকে তাড়ানোর পরে ওই পরীটাই তাড়াইছিল এবং ওকে খুব কষ্ট দিয়ে এখান থেকে তাড়াইছিল, আর জীবনে আসবে না সেটা বলছিল। তো তাড়ানোর পরে ওই পরী মেয়েটা যেটা চাইলো ওইটা শোনার জন্য আমাদের পরিবারের কেউই প্রস্তুত ছিল না। পাশাপাশি আমার ওই যে কামেল হুজুর ছিলেন, পীর সাহেব ছিলেন, তিনিও এটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি যখন শুনলেন যে ওই পরী মেয়েটা বদলে হচ্ছে গিয়ে ওর পেটের যে সন্তান আছে সেই সন্তান চাচ্ছে, এটা শোনার পরে তো আসলে আর কোনো কিছু করা থাকে না। তখন আমার আব্বাজান বললেন কি যে এর থেকে তো আগের জিনটাই ভালো ছিল, সে অন্তত পক্ষে এসে ঘাড়ে থাকতে হবে, চলে যেত, কিন্তু আমার সন্তানই চাচ্ছে। তো এই কথা বলার পর তখন ওই পরীটা বললেন যে এর পেটে যে ছেলেটা আসতে চলেছে সেই ছেলেটা আমার এবং ওকে আমি বিয়ে করব। এটা যদি হয় তাহলেই আমি তোদেরকে ছাড়বো, না হলে তোদেরকে ছাড়বো না। ওই জিনটাকে আবার ছেড়ে দিব তোদের উপর, শুধু আর সেই সঙ্গে আরো 10টা জিন ছেড়ে দিব, তাতে করে তোদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। আমি ভালো ভালো মতো বলতেছি, আমার ওকে পছন্দ হয়েছে এবং আমি তোর স্ত্রীর পেটের ভিতর দেখে ফেলছি ছেলেটা সুদর্শন আছে এবং বড় হয়ে সুদর্শন হবে এবং খুবই গুণী হবে, সেটা আমি ওকে চাই। আমি তোদেরকে ওয়াদা করতেছি, আমি ওকে কোনো ক্ষতি করবো না কখনো, বা ওকে আমি এখান থেকে নিয়েও যেতে চাইবো না, শুধু ওকে আমি চাই আমার করে, এবং আমি ওকে আমার করে ভালোবাসতে চাই এবং ভালোবেসে ওকে আমি বিয়ে করব, এতটুকুই চাই। এই কথা বলার পর পীর সাহেব বলেন কি যে তোর এত বড় সাহস, তুই আমার পোষা জিন হয়ে। তো এই কথা বলার পর সে বললো আমি তোর পোষা জিন না, আর তোর পোষা জিন যে সে তুই তাকে ডাক, তোর পোষা জিন যে ছিল ও তো আমাকে পাঠাইছে, বলছে কি যে তুই একটু যা, সেজন্য আমি এখানে আসছি, তাহলে তো আমি জীবনে আসতাম না এখানে, আমি কখনো মানুষের জগতে আসি নাই, তবে এবার মানুষের জগতে এসে ওই ছেলেটাকে দেখে আমার ভালো লেগে গেছে। এই কথা বলার পর পীর সাহেব বলেন ওই ছেলেটা তো পেটে, তুই কিভাবে দেখলি? জিনটা বললো আমি দেখতে পারি, সবকিছুই দেখতে পারি, আমি আসবো, আমি ও যখন একটু বড় হবে তখন আমি আসবো, তারপর এখন আমি যাই, তোরা আপাতত কয়েক বছর ভালো থাক, আমি খারাপ রাখবো তোদেরকে সেটা বলছি না, তবে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়েছে এবং আমি খুব শীঘ্রই ফিরে আসবো। কথা বলে পরীটা এখান থেকে কবুতরের মতো উড়াল দিল এবং যখন কবুতর হয়ে উড়াল দিয়েছিল তখন ও কবুতরের মতোই ছিল, কিন্তু একটু সামনে যাওয়ার পরে বিশাল আকৃতির ডানা হয়ে গেল এবং ওই অবস্থায় সে আগুনের গোল্লা হয়ে এখান থেকে গায়েব হয়ে যায় আর কি। তো ওই অবস্থায় সকালে তখন কান্নাকাটি করতে শুরু করে এবং পীর সাহেব বলেন কি যে তোমাদের এসব নিয়ে কিছু ভাবতে হবে না, আমি বিষয়টা দেখছি এবং বিষয়টা কিভাবে কি করা যায়। তো এই কথা বলার পর উনি তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমি বাড়িটা বন্ধ দিয়ে যাচ্ছি, আর পাশাপাশি হচ্ছে এখানে যাবতীয় যা যা কিছু করার প্রয়োজন পড়ে আমি সব কিছু করে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আর বাচ্চা হওয়ার পরে তার হাতেই তাবিজটা বেঁধে দিবে আর তোমরা সকলেই তাবিজ পড়বে।
আশা করি কোনো সমস্যা হবে না, কারণ ও তো আমার সাগরেদের বান্ধবী, তো সে তো কোনো সমস্যা হবে না। তো আমার পোষা জিনটা আসলে একটা পুরুষ জিন ছিল, তবে ও এসেছিল সম্ভবত ওকে পাঠিয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে যেটা দিয়ে গিয়েছি এটা তোমরা রাখো, এবং যাতে করে কোনো সমস্যা না হয় সেজন্য আমি সমস্ত কিছু করে দিয়ে গিয়েছি। তো এই কথা বলতেই ওনারা তখন চলে গেলেন। চলে যাওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি। আগের যে জিনটা আমার মায়ের ঘাড়ে ভর করেছিল সে আসলে তেমন কোনো সমস্যা আর করেনি, আর জীবনে কখনো ফিরেও আসেনি। তবে আমার জন্মের পরে আমার আম্মা আমাকে একদম কোলে পিঠে করে রাখতো, মানে কোনোভাবে একা একা ছাড়তো না, একা একা কোথাও যেতে দিত না। আমি যখন দেখতাম, আমার যখন বড় হলাম, সকলে বিশেষ করে আমার আব্বাজান যখন জানতে পারলেন যে তার ছেলে সন্তান হবে, তখন কিন্তু সে খুব খুশি হয়েছিল, কারণ সে ছেলে সন্তানই চাইতো, এবং ছেলে হলে তার ভালো হবে এরকম কোনো কিছু, বা এক প্রকার আগেরকার বাবা মারা ছেলেই চাইতো। তো আমার জন্ম হওয়ার পরে আমার আব্বা আম্মা আমাকে খুব বেশি আদর করতেন, ভালোবাসতেন। পাশাপাশি আমাকে সবসময় ওনারা একটা অন্যরকম আগলে রাখতেন আর কি। তো আমার বয়স যখন 4 বছর হয়, একদিন হচ্ছে আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলা খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে যাওয়ার সময় আমার আম্মা আমাকে খোঁজাখুঁজি করে অনেক, আমাকে পায় না। তো আমি তার ওই ঘটনা জানতাম না যে আমার সঙ্গে কী ঘটনা ঘটেছে বা কী ঘটবে। তো আম্মা অনেক খোঁজাখুঁজি করার পর আমাকে আর পায় না। তো এই অবস্থায় আমি ওদিনকে কী করেছিলাম, ওই আমাদের স্কুল মাঠ থেকে খেলাধুলা শেষ করার পরে আমাদের এক বন্ধু ছিল, ওদের বাড়িতে আমি আলিফ লাইলা দেখতে গেছিলাম। সন্ধ্যার পর আলিফ লাইলা শুরু হইতো। তো আমার আম্মা খোঁজাখুঁজি করছে, পুরো গ্রাম ভরে খুঁজছে, কোথাও পায় না। সন্ধ্যার পর আমাকে কোথাও যেতে দেয় না। তো আমি যখন ঈশান নামাজের কিছুক্ষণ পর পর বাড়িতে ফিরলাম আমার এক বন্ধুর সঙ্গে, ওই আমাকে বাড়ি পর্যন্ত আগাই দিয়ে গেল এক বড় ভাইয়ের সাথে করে। তারপর আম্মা আমাকে ধরে কান্নাকাটি, আয় রে কান্নাকাটি, এবং আমাকে প্রথমে মারধর করলো একটু, তারপর আমাকে জোড়া ধরে কান্নাকাটি করলো। আমার আব্বা বললো, তুই কই গেছিলি? কাউরে কিছু না বলে কোথায় গেছিলি তুই? তুই জানিস না যে তোকে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আর দুপুরবেলা তুই বাড়ি থেকে কোথাও বের হবি না, বড় হচ্ছিস, পা ছুটতেছে, এখন যেখানে সেখানে চলে যাস, তাই না? তাই বললাম, আমি তো ওই পাশের মহল্লায় ছিলাম, ওই যে সজীবদের বাড়িতে ছিলাম, ওদের বাড়িতে আলিফ লাইলা দেখতেছিলাম টিভিতে। তো এই কথা বলার পর আম্মা বলে কি যে তুই কোথাও যেতে পারবি না, তুই এখন থেকে আমার সঙ্গে থাকবি। তো আমি আম্মাকে বলতাম, কেন, কোথায় যেতে পারবো না, কিসের জন্য? তো এই অবস্থায় আম্মা আমাকে বলতো যে কোথাও যেতে পারবি না কিসের জন্য, সেটা আমি তোকে এখন বলতে পারবো না, বড় হলে তারপর বলবো। তোকে নিয়ে যাবে, ভূত প্রেতে উঠাই নিয়ে যাবে। তা আমা ভয় দিয়ে এরকমভাবে আমাকে 8 বছর, 8.5 বছর, 9 বছর পর্যন্ত রাখছে আর কি। তো ওই পর্যন্ত আমি ঘর থেকে বের হতাম না। তারপর একটু বুঝতে শিখলাম, একটু বড় হইলাম। তো আমার গ্রামের ছেলেপেলেদেরকে তার ঘরে বেঁধে রাখা যায় না, তাই না? তারা যেভাবেই হোক বের হবে, বাইরে দিয়ে ঘোরাফেরা করবে, চলাফেরা করবে। তো আমার স্পষ্ট মনে আছে যেদিনকে ওই পরীটার সঙ্গে আমার প্রথমবার দেখা হয়, আরিফার সঙ্গে, সেদিনকে হচ্ছে কি আমি আমাদের বাড়ির দক্ষিণ খোলাটে ওইখানে আমি খেলতেছিলাম, ফুটবল খেলতেছিলাম। তো ফুটবল খেলা শেষ করতে করতে সন্ধ্যা লেগে যায়। সন্ধ্যা লেগে আমার সন্ধ্যার পরে, মানে আজান দেওয়ার পরে বাড়িতে ঢোকা আমার জন্য মাইর খাওয়ার সমান। আমাকে আজানের আগে বাড়িতে ঢুকতে হবে, এরপরে ঢুকলে আমি মাইর খাবো, কিংবা আমার আম্মা কান্নাকাটি করবে, নানান ধরনের সিন ক্রিয়েট করবে। যদি আমার হাতে তাবিজ ছিল, সবসময় আমার হাতে এবং কোমরে তাবিজ পরা রাখতো, এবং আমার আম্মা বছরে 2-3 বার ওই পীর সাহেবের দরবারে যাইতেন। তো পীর সাহেব বলতো যে না, কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবেও না, 8 বছর বয়স হয়ে গেছে যেহেতু, এখন আর ও আসবে না। ও বলছিল যে একটু বড় হলে আসবে, 5-6 বছর বয়স হলে, কিন্তু এখন তো 8 বছর হয়ে গেছে, ও আসবে না, বা আসতে হয়তো পারতেছে না আমার তাবিজের কারণে। তো এই অবস্থায় ওদিনকে আমি বিকাল পর্যন্ত খেলাধুলা করি। সত্যি কথা এটা যে তাবিজের কারণে আমার কাছে আসতে পারতেছিল না। তো ওদিনকে খেলাধুলা করি। তারপর আমাদের ওইখানকার একটা পুকুর আছে, ওইখানে মাস্টারের পুকুর বলে। তো মাস্টারের পুকুরে আমরা সবাই গোসল করি। কাদা টাদা লেগেছিল শরীরে, ফুটবল খেলার ওই সময়টাতে কাদার মধ্যে খেলছি, পুরো শরীর কাদায় লেপটে গেছে। তো মাস্টারের পুকুরে আমরা গোসল করলাম সকলে মিলে। গোসল করার শেষে আমি উঠলাম, উঠে গামছার সাথে করে নিয়ে গেছিলাম, যাতে করে আম্মা টেন না পায় যে আমি গোসল করছি, ন্যাংটা হয়ে নামছিলাম ওই অবস্থায়। তো ওই অবস্থায় উঠে আমি গামছা দিয়ে শরীর মুছে আমার ওই জামাটাই পরলাম। কিন্তু এর মাঝখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ধস্তাধস্তি করতে করতে কখন যে আমার কোমরের যে তাবিজটা ছিল সেটা খুলে পড়ে গেছে, আমি নিজেও জানি না কোথায় পড়ছে, মনে হয় পানির মধ্যেই পড়ছে। যাই হোক, ন্যাংটা অবস্থায় নামছিলাম যেহেতু, পানির মধ্যে পড়তেই পারে। তো আম্মাকে বললাম, আম্মা তো রাগবাগ করবে, মায়েরও দিতে পারে। আমি সেই জন্য আম্মাকে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। হাতের তাবিজটা ছিল,
তো ওই অবস্থায় কোমরে হচ্ছে 3টা তাবিজ ছিল মোট, পুরো সুতা ধরে চিড়ে পড়ে গেছে। যেহেতু ওই সুতা দেওয়া ছিল, কালো যে সুতা থাকে যেটা দিতে বাঁধে তাবিজ টাবিজ, ওইটা দেওয়া ছিল। তো ওই অবস্থায় আমি ওইখান থেকে সন্ধ্যা তখন লেগে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, আজান পড়ছে চারিদিকে। তো আমি খুব দৌড়াতে দৌড়াতে বাড়িতে যাচ্ছি। আম্মা যদি কোনোভাবে আমাকে আগে থেকে দেখে ফেলে বা আমি বাড়িতে আসি নাই এই জন্য যদি কান্নাকাটি করে, আবার সিন ক্রিয়েট করে, এগুলো ভালো লাগে না আমার কাছে। তো অবস্থায় তখন আমি আমাদের ওই মাস্টারের পুকুরের পিছন দিয়ে একটা বড় বাগান আছে, আম বাগান আর কি, আম এবং ওইটার কাঁঠাল বাগান, প্রচুর পরিমাণ আম ধরে ওইখানে। তো ওনারা মূলত ওইখানে আম গাছই লাগায় রাখছে। তো ওই পুকুরের পাড় ধরে ভিটার পর সবেমাত্র পা রাখছি। আশেপাশে একটু বিরান জায়গা, বাড়িঘর দূর নেই, একটু দূরে দূরে বাড়িঘর দূর এবং খুবই ঘন জঙ্গল এই জায়গাটায়, ভিটা আর কি যেটাকে বলে। আম কাঁঠালের সময় ছিল ওইটা। এবং ওই অবস্থায় আমি তখন আসতেছি। তো আসার পথে হঠাৎ করেই একটা খুবই মিষ্টি এবং দারুণ সুঘ্রাণ আমার নাকে ভেসে আসে। তো আমি মনে করছি যে এটা হয়তো কাঁঠাল পাকার ঘ্রাণ বা আম পাকার ঘ্রাণ, কারণ ওই সময়তে জ্যৈষ্ঠী মাসের শেষ সময় ছিল, আম কাঁঠাল পাকতো। তো আমি ভাবলাম যে কোন গাছের আম এত মিষ্টি। তো আমি ওইখান থেকে একটা আম ছিঁড়লাম। আম ছেঁড়ার পরে হঠাৎ করে আমি দেখলাম যে আমার পেছনে 2-3 হাত দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার পরনে নীল রঙের একটা জামা পরা, চোখের মণিটা বিড়ালের চোখের মতো, এরকম অদ্ভুত, এবং অন্ধকার তখন নামেনি, তবে মোটামুটি আলো আছে, তাকে দেখা যাচ্ছে। তো আমি তখন বললাম, তুমি কে, তুমি এখানে কি করছো? যুবতী মেয়ে, আমার থেকে বড়, 18-19-20 বছর বড় হবে। তো ওই যুবতী মেয়েটা তখন আমাকে বলতেছে যে তুমি কেমন আছো? তা আমি তখন বললাম যে ভালো আছি। তুমি কে এবং তুমি এই আম বাগানে কি করতেছো? আম খেতে আসছো? আমি এরকম ভাবে বললাম। তো তখন বললো যে আমার নাম আরিফা। তুমি কেমন আছো শরীফুল? কথা বলতেই আমি বললাম, কিছু তুমি আমার নাম জানলা কিভাবে? ও তখন বললো, আমি তোমার নাম জানি, তোমার সবকিছু সম্পর্কে জানি। তোমার বাড়ি এটা না? আমি তখন বললাম, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? ও তখন বললো যে আমি জানি, তোমার নাম শরীফুল। আচ্ছা শরীফুল, তুমি কি মিষ্টি খাবে? তোমার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। কথা বলতেই আমি বললাম যে হ্যাঁ, মিষ্টি খাবো, মিষ্টি আমার খুব পছন্দ। তো ওই মেয়েটা তখন একটা বাক্স আমার দিকে এগিয়ে দিলেন। বাক্সের ভিতরে প্রায় 8 থেকে 9টা মিষ্টি ছিল। একটা মিষ্টির সাইজ দানব দানব বড় বড়, তো খুব বড় বড় মিষ্টি ছিল। এবং 9টা মিষ্টি 9 রকমের ছিল, আলাদা রকমের স্বাদ, আলাদা রকমের গন্ধ, ঘ্রাণ এবং রং, সবকিছু আমার কাছে এত ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি মিষ্টি খেতে খুব পছন্দ করতাম ওই সময়টাতে। আমার আম্মা আমাকে 2 টাকা দিলে আমি 2 টাকায় 8টা লজেন্স কিনতাম। 8টা লজেন্স সারাদিন প্যান্টের ওই ইসের মধ্যে ভরে নিয়ে আমি খেয়ে বেড়াইতাম ওই সময়টাতে। তো 90 দশকে যারা জন্মগ্রহণ করছে তারা বিষয়টা হয়তো বুঝতে পারবেন। 1 টাকায় 4টা লজেন্স পাওয়া যেত। তো ওই মিষ্টি যখন আমার কাছে আরিফা দেওয়ার পর আমি মিষ্টিটা নিয়ে আমি বললাম যে খুব খুব সুস্বাদু খেতে হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আরিফা তখন বললো যে তুমি প্রত্যেকদিন এখানে আসবা, তোমাকে তাহলে আমি প্রতিদিন মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? আমি তখন বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তবে আমার আম্মা সন্ধ্যার পর আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, আমি বাড়িতেই থাকি। তো ও তখন বললো যে ঠিক আছে, তুমি বাড়িতেই থেকো, তবে আজান দেওয়ার কিছুক্ষণ আগে তুমি এখানে আসবা, ঠিক আছে? আর তারপর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বাড়িতে চলে যাবা, আর তোমার সঙ্গে পরে আবার দেখা হবে, তুমি এখন যাও, ঠিক আছে? তো ওই মুহূর্তে আরিফা তখন জঙ্গলের মধ্যে হাঁটছিল, আমি পেছন দিকে একবার তাকানোর পর বললাম, তুমি কে, তুমি আমাকে এগুলো কেন দিলে? ও তখন বললো, আমি তোমার বন্ধু, আমি তোমাকে এগুলো দিয়েছি, এগুলোর কথা কিন্তু তোমার আম্মাকে বলবা না, বললে কিন্তু আর খেতে দিবে না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি আম্মাকে কিচ্ছু বলবো না। কথা বলে তখন আরিফা ওইখান থেকে চলে গেল এবং আমি ওই মিষ্টির ঠোঙ্গাটা নিয়ে বাড়ি পর্যন্ত আসলাম। এবং আমি বাড়িতে ঢোকার পরে খুঁজতেছিলাম যে আম্মা আছে কিনা কোথাও। অলরেডি 2টা মিষ্টি আসার পর আমি খেয়ে ফেলছি, এবং এত সুস্বাদু, এত দুর্দান্ত মিষ্টি আমি আমার জীবনে কোনোদিন খাই নাই। মানে ওই 8 বছরের জীবনে আমার আব্বা আম্মা অনেক মিষ্টি এনে খাওয়াইছে আমাকে, কিন্তু ওই অবস্থায় আমি যখন ওই মিষ্টিগুলো খাইলাম, সত্যি আমার একদম মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি এই অবস্থায় তখন ঘরে আসলাম। ঘরে এসে আমার যে মিষ্টির ঠোঙাটা ছিল ওইটা আমি, আমাদের যে আউড়ি ছিল, মাচা থাকতো আগে প্রত্যেকের ঘরে, মাচার নিচে লুকায় রাখলাম। লুকায় রেখা আমি ওইটাকে পরে খাবো একটা একটা করে সেই করলাম আর কি। তো এর পরের দিন আমি তখন স্কুলে ভর্তি হয়েছি, আমি ক্লাস 3-তে উঠেছি তখন। তো ওই অবস্থায় আমি স্কুলে যাওয়ার সময় একটা মিষ্টি আমার কাগজে মোড়ায় পলিথিনে করে আমি বাড়িতে স্কুলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি ওই মিষ্টিটা খাইলাম টিফিনের সময়, এবং আমার বন্ধুদেরকে একটু একটু দিলাম। অনেক বড় মিষ্টি ছিল। তোরা বললো, খুব সুস্বাদু যে জিনিসটা, কোত্থেকে নিয়ে আসছিস? তো আমি তখন বললাম যে যেখান থেকেই আনছি তুই খা, তুই কথা বলিস কিসের জন্য?
তো ওইখান থেকে মূলত আমার আরিফার সঙ্গে প্রথম পরিচয় এবং প্রথম আমার ওর সঙ্গে সাক্ষাৎ এবং আমার চলাফেরা আর কি। তো এই বিষয়টা আম্মা কয়েক বছর পর্যন্ত বুঝতে পারে নাই। আমি যখন যুবক হয়ে উঠি তখন পর্যন্ত বুঝতে পারে নাই। আমার বয়স যখন 16 বছর তখন গিয়ে আম্মা বুঝতে পারে। তো আমার কোমরে যে তাবিজ নাই, ওই তাবিজটা যে হারাই গেছে, এই জিনিসটা আমার আম্মা মনে হয় 2 মাস পরে জানতে পারে। এই 2 মাসে আরিফার সঙ্গে আমি প্রায় 40 বারের উপর দেখা করে ফেলছি। মানে প্রতিদিন বা একদিন দুদিন পর পরই ও আমার কাছে আসতো, এসে আমাকে বলতো যে তুমি খুব সুদর্শন দেখতে, তুমি খুব ভালো একটা ছেলে, তোমাকে আমার খুব ভালো লাগে, এই কথা বলতো। আর আমাকে বিভিন্ন জিনিস দিত, মিষ্টি দিত, খাবার দিত, ফল দিত, তারপরে বিস্কিট এনে দিত। এত স্বাদের বিস্কুট ছিল, তো এগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগতো। আমি তো তখন স্কুলে এক প্রকার হিরোর মতো হয়ে গেছিলাম আর কি। মানে প্রত্যেক দিনই সন্ধ্যার পরপর ও আমাকে ডাক দিত, আমাদের বাড়ির পেছনের যে ভিটা ছিল সে ভিটায় ডাক দিত। আমি সেখানে যেতাম। যাওয়ার পরে আমাকে হচ্ছে কি ও প্রত্যেকদিন একটা করে বিস্কুটের প্যাকেট দিত, অথবা চানাচুরের প্যাকেট দিত বা চকলেট দিত। সেগুলো আমি লুকায় বাসায় নিয়ে আসতাম, স্কুলের ব্যাগের ভিতরে ভরে আমি স্কুলে নিয়ে যেতাম এবং বন্ধুদেরকে খাওয়াইতাম। তো এই জিনিসটা বেশি দিন চলে নাই, কারণ হচ্ছে কি আমার আম্মাকে মনে হয় টিচাররা কমপ্লেন করে যে তোমার ছেলে এরকমভাবে খাবার নিয়ে আসে, সবাইকে দেয়, সেদিনকে মারামারি করছে, এটা নিয়ে সেটা দল বানায় নিছে। তো কথা বলার পর আম্মা আমাকে জিজ্ঞেস করে যে তুই এগুলো কই পাইছিস? তো বললাম কি যে মামা আসছিল, মামা দিছে। তো মামা আমাকে বাঁচানোর জন্য মাঝখানে অবশ্য 2 দিন দিছে। তো ওই অবস্থায় মা বলল কি যে হ্যাঁ ওকে দিছিলাম, তুই মারিস না ওকে। তো এই অবস্থায় আম্মা স্বীকার করে বিষয়টা, কিন্তু আমাকে যে আরিফা পরি দিছে এইটা আবার আম্মা জানতো না, বা এটা আম্মা অবলোকনও করতে পারে নাই। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। আমার দিনকাল বেশ ভালোই চলছিল। আমি এবং আরিফা দুজনে খুব কাছাকাছি সবসময় বসে থাকতাম। আমি যখন খেলাধুলা করে বাড়িতে ফিরতাম তখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আরিফার সঙ্গে আমার দেখা হতো। 2 মাস পরে আমার আম্মা টের পেলেন আমার যে তাবিজটা আছে ওই তাবিজ 3টা হারিয়ে ফেলেছি আমি ঘুমিয়েছিলাম, তখনই আম্মা দেখেছে। আমার আম্মা আমাকে ওই সময় জাগিয়ে বললেন, তোর তাবিজ কোথায়? আমি বললাম, আম্মা জানি না তো, কালকেও তো ছিল, সম্ভবত পুকুরে গোসল করতে গেছিলাম, তখন হয়তো পড়ে গেছে। আম্মা তখন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, তাবিজটা হারিয়েছিস কিভাবে? তুই আমাকে আগে বলবি না, এসেই বলবি না? আমি তখন বললাম, আম্মা আমার মনে ছিল না। কিন্তু কেন, তাবিজ না বললে কি হবে? আম্মা তখন আমাকে আবার ভয় দেখাতে লাগলো, বলল, একটা ভূত, একটা প্রেত তোকে এসে নিয়ে যাবে, তুই বুঝতে পারছিস? আমি তখন বললাম যে কেন নিয়ে যাবে? আম্মা তখন আমাকে জড়িয়ে ধরে সারা রাত বসে রইলেন। কোনোভাবে তিনি ঘুমালেন না, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। পরের দিন সকাল হওয়ার পরপরই, ফজর আজানের পরপরই আম্মা এবং আব্বা দুইজনেই আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন এবং সেই পীর সাহেবের দরবারে। বাড়িটা দূরে ছিল, অনেকটা দূরে, ঢাকায়। সেখানে তিনি আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে সেই পীর সাহেবের সামনে বসালেন। তিনি বললেন যে সমস্যা নেই, আমি তাবিজটা দিয়ে দিচ্ছি আবার, তবে সাবধানে থাকিস, আস্তে আস্তে বড় হচ্ছে তো, পরিটা যদি কোনোভাবে আবার ফিরে আসে তাহলে সমস্যা আছে। তো এই কথা বলার পর তারপর ওইখান থেকে তাবিজটা নিয়ে চলে আসলেন। আমি অবশ্য ভেতরে যাইনি, ভেতরে গেলে হয়তো উনি বুঝে ফেলতেন। আমি আব্বার কোলে বাইরেই ছিলাম, আম্মা ভেতরে গিয়েছিল। ওই দিনকে ওনার ওই দরবারে একটু বেশি ভিড় ছিল। আমাকে তাবিজটা দিয়ে সঙ্গে সঙ্গে করে বাড়িতে ফিরে আসি আমরা। ফিরে আসার পরে আমার বেশ কয়েকদিন আরিফার সঙ্গে আমার দেখা হয়নি, প্রায় অনেক দিন, প্রায় 6 মাসের মতো আরিফার সঙ্গে আমার দেখা হয়নি। আমার পরনে যে তাবিজটা ছিল ওই তাবিজটার জন্য নাকি আমি জানি না, তবে আমি যখন বড় হই, ক্লাস 4-এ উঠি, তখন আমি বিষয়টা আসলে বুঝতে পারি যে যে মেয়েটা আসলে আমার কাছে আসতে পারে না। আমি আরিফাকে খুব মিস করতাম, কারণ ও আমাকে অনেক কিছু কিনে দিত, অনেক খাবার দিত। আমি একটা জিনিস হয়তো বলিনি, ছোটবেলা থেকেই আমি দেখতে অনেক সুদর্শন। মানে আমার যখন জন্ম হয়েছিল, আশেপাশের এমন কোনো মেয়ে ছেলে নাই যে আমাকে কোলে নিত না। আমি বাজারে আব্বার সঙ্গে গেলে আমাকে সব সময় মানুষজন এটা ওটা কিনে দিত, সবসময় আদর যত্ন করতো, বলতো এ তো রাজপুত্রের মতো ছেলে। তো সমস্যাটা ওইখানেই ছিল যে পরীটা আগে থেকেই দেখে ফেলেছিল যে আমার চেহারা সুরত রাজপুত্রের মতো হবে। তো ওই জন্যই সে আমাকে চেয়েছিল ওই জিনটাকে তাড়ানোর বদলে। তবে সে কিন্তু একটা ওয়াদা করেছিল আমাদের কাছে যে আমাকে কখনো সে নিয়ে যাবে না, শুধু আমার সঙ্গে থাকবে এবং আমাকে ভালোবাসবে। এটার জন্য সে বলেছিল। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না, সেটা আমি মনে করি আর কি। তো যাই হোক, ওই অবস্থায় আমি তখন করি, আমার আম্মা তখন তাবিজ পরানো করে। তো আরিফার কথা আমার মনে পড়তো যে ও আসে না কেন আমার কাছে, বা আমাকে কেন এটা ওটা দেয় না।
তো সেদিনকে আমি ইচ্ছা করি ওই ভিটায় গেছি। ভিটায় যাওয়ার পরে আমি এদিক ওদিকে খোঁজাখুঁজি করছি, কোথাও আরিফাকে পাই না। তবে আরিফা বলে ডাক দিলাম। তখন মাগরিবের নামাজ পার হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে। তো অনেকটা দূর থেকে একটা শব্দ বা একটা কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা ছিল আরিফার। আমি আরিফাকে বললাম যে, আরিফা কোথায় তুমি? তোমার সঙ্গে তো দেখা হয় না আমার অনেক দিন। এই কথা বলার পর আরিফা আমাকে অনেক দূর থেকে বলল যে, শরীফুল, আমি তোমার কাছে আসতে পারছি না শরীফুল, তোমাকে ওরা বন্ধ করে রেখেছে, আমি তোমার কাছে আসতে পারছি না। এই কথা বলতে আমি বললাম যে, কেন আরিফা, কি হয়েছে, আমার কাছে কেন আসতে পারছো না? এই কথা বলতেই ও তখন বলল, তোমার কোমরে যে তাবিজটা আছে, ওই তাবিজটা আমাকে তোমার কাছে আসতে দিচ্ছে না। তবে তুমি নিজে থেকে আমার কাছে এসেছো বলে আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারছি, তা না হলে সেটাও বলতে পারতাম না। এই কথা বলতেই তখন আমি বললাম যে, কিন্তু কেন, তাবিজের সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি আমার কাছে আসতে পারবে না কেন তাবিজের জন্য? তুমি কে? এ কথা বলতেই আরিফা তখন আমাকে বলে, আমি তোমাকে সমস্ত কিছু বলবো, আগে তুমি আমাকে তোমার কাছে আসতে দাও। সত্যি কথা বলছি, আমি সত্যি তোমাকে সমস্ত কিছু বলবো। তখন আমার 10 বছর বয়স। ওই বয়সে আমি অন্যভাবে অনেক কিছু বুঝি, পাশাপাশি অন্যান্য ছেলেদের থেকে অনেক বুদ্ধিমান। তো আমি তখন বললাম যে, না, তুমি দূর থেকে আমাকে বলো, আমার যদি মনে হয় যে তোমাকে আমার কাছে আসতে দেওয়া উচিত তাহলে আমি দিব, তা না হলে না। এই কথা বলার পর ও তখন দূর থেকে আমাকে বলল, শরীফুল, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, এই জন্য তোমাকে আমি সমস্ত কিছু দেই। তুমি কি জানো আমি কে? ওই মুহূর্তে আমি বলে উঠি, আমার আম্মাজান বলে যে আমাকে একটা ভূত বা প্রেতে তুলে নিয়ে যাবে। তুমি কি সেই প্রেত? তুমি যে আমাকে তাবিজ সরাতে বলছো, এটা তো আমার আম্মাজান বলে যে কেউ যদি এসে তাবিজ খুলতে বলে তাবিজ খুলবি না। তুমি তো সেই কথা বলছো। এ কথা বলতেই তখন আরিফা আমাকে বলে যে, তোমার আম্মা যেটা বলেছে সেটা ভুল বলেছে, আমি কোনো ভূত প্রেত না, আমি কোনো জিন না, আমি একটা পরী, একটা সুন্দর পরী। পরীর গল্প শোনোনি? দেখো না আমাকে দেখতে কত সুন্দর, কত সুন্দর জামা পরি আমি, আমার গায়ে কত সুন্দর সুঘ্রাণ। একথা বলতে তখন আমার একটা অন্যরকম ফ্যান্টাসি কাজ করতে শুরু করলো মনের মধ্যে। তা আমি তখন বললাম, সত্যি তুমি একটা পরী? তো জিন আর পরী যে এক হয় সেটা আমি তখন জানতাম না বা বুঝতাম না। তো ওই মুহূর্তে ও তখন বলেছে, হ্যাঁ আমি সত্যি একটা পরী। তো ওই অবস্থায় আমি তখন আমার তাবিজটা খুলে হাতে নিলাম, হাতে নিয়ে পকেটের মধ্যে রাখলাম। তো রাখার পর ও সঙ্গে সঙ্গে আমার সামনে দৃশ্যমান হলো। ওর শরীরে তখন চকচকে জল জল করে আলো জ্বলছে এবং খুব সুন্দর সুদর্শন লাগছে ওকে, খুব সুন্দরই লাগছে ওকে। তো আমি তখন ওর দিকে তাকালাম, তাকিয়ে বললাম যে, সত্যি তুমি একটা পরী? ও তখন এসে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে ওর বুকের সঙ্গে। তো ওই অবস্থায় আমি কোনো মেয়ে মানুষের শরীর বা ওরকম ভাবে কাউকে জড়িয়ে ধরিনি। তো ওকে জড়িয়ে ধরার পর আমার মনের মধ্যে ওই সময়টাতে একটা অন্যরকম ফিলিংস কাজ করে আর কি। তখন আমার বয়স 10 বছর, কিন্তু তবুও কেমন যেন একটা অনুভূতি কাজ করে। আমাকে জড়িয়ে ধরে বলে কি যে, তুমি আমাকে রেখে এই যে প্রায় 1 বছরের কাছাকাছি কোথায় ছিলে বলো তো? তোমাকে ছাড়া আমি একটুও থাকতে পারি না, আর তুমি আমাকে রেখে দূরে ছিলে এরকম ভাবে। তো কথা বলতে আমি তখন বলি যে, আসলে আমার আম্মাজান আমাকে তাবিজ পরাই দিছিল, তো এই জন্য আমি আসলে তেমন কিছু করতে পারি নাই। এই তাবিজটার জন্য তুমি আমার কাছে আসতে পারো না? আমার আম্মাজান যে বলে যে তুমি একটা রাক্ষসিনী, তুমি আমাকে নিয়ে যাবে। ও তখন বলে যে, না, তোমার আম্মাজান মিথ্যা কথা বলে, যদি নিয়ে যাওয়ার হতো আমি তোমাকে এমনিতে নিয়ে যেতে পারতাম না। এই যে তোমার সঙ্গে 2 মাসের মতো আমি ওই সময়টাতে ঘোরাফেরা করেছি, নিয়ে যেতে পারতাম না। কেন নিয়ে যাইনি? কেন নিয়ে যাবো তোমাকে আমি? তুমি এখানেই থাকবা, আর আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি আমার খুব ভালো বন্ধু না? একথা বলে ও আমাকে ওর বুকের সঙ্গে জড়ায় ধরে ওইখানে বসালো। বসানোর পর আমাকে বললো, তুমি এখানে বসো। এবং ওইখানে একটা চেয়ার কোত্থেকে যেন আসলে আমি জানি না, ওইখানে বসানোর পরে আমাকে খাবার খেতে দিল। এবং সেটা একটা বিরিয়ানি জাতীয় খাবার ছিল, মাংস দিয়ে তৈরি করা, রান্না করা খাবার। তো খাবারটা এত সুস্বাদু ছিল, খাওয়ার পর আমার আত্মা যেন জুড়িয়ে যাচ্ছিল, আমার এত পরিমাণ ভালো লাগছিল এই খাবারটা খেতে। তো ওই অবস্থায় আমি খাবার খাওয়া শেষ করলাম। তারপর বললাম যে, আমি এখন যাই, আম্মা না বকাঝকা করবে। ও তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, তবে হ্যাঁ, তোমার আম্মার সামনে কিন্তু তাবিজটা পরে থেকো। আর একটা কাজ করো, এটা তুমি তোমার আম্মার সামনে পড়বা না। তবে তখন বললাম যে, ধুরো তুমি যে কি বলো না, এটার ভিতরে কি আছে দেখো, আমি এটা বের করে দেখাচ্ছি। তাই বলে তাবিজের উপরে মোম সরালাম, মোম সরা ওটার ভিতরে যে দোয়া কালাম ছিল ওইটা আমি খুলে ফেলে দিলাম। 3টা তাবিজের থেকেই ফেলে দিলাম আমি নিজে থেকেই ফেলে দিলাম। কারণ আমি জানি যে ও যদি না আসে আমি খেতে পারবো না। আমাকে প্রতিদিন মিষ্টি খাওয়াই, বিস্কুট খাওয়াই, তারপরে চানাচুর খাওয়াই, আর কত না জিনিস খাওয়াই। এই জিনিসগুলো তো আমি খেতে পারবো না। আমার লোভ ছিল ওই একটা জায়গায়। এবং ও যেটাই হোক, ও একটা পরী বলছে, তার মানে ওর মধ্যে জাদু আছে, ম্যাজিক আছে। এই জিনিসগুলো আমার মাথার ভিতর ঘুরপাক খেতে শুরু করলো। তো এই অবস্থায় আমি তখন ওকে বললাম যে, ঠিক আছে। আমি নিজে থেকে শয়তানি করে এটা করলাম। করার পরে আমার ওর সঙ্গে সময় বেশ ভালো কাটছিল। ও প্রতিদিন প্রায় দিনই আসতো,
এসে আমার সঙ্গে গল্প করতো, কথা বলতো এবং বলতো যে ওর কথা যেন আমি কাউকে না বলি, কোনো বন্ধু বান্ধবকে যেন না বলি, আর এই খাবারগুলো কাউকে যেন না দিই, কারণ ওই যে তোমার আম্মা আবার দেখে ফেললে আমার সঙ্গে মিশতে দিবে না। আরিফা মেয়েটা যথেষ্ট রকমের রূপবতী এবং সুন্দরী ছিল, এটা আমি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম। তো আমি তখন ক্লাস 7-এ বা 8-এ পড়ি। সেই সময়টাতে আরিফা একদিন আমার কাছে আসে এবং আরিফাকে আমি এক প্রকার, এটাকে কি বলে যদিও বলতে আমার লজ্জা লাগছে, এক প্রকার অর্ধলঙ্গ অবস্থায় আমি দেখে ফেলি। কারণ ওই দিনকে আমি আরিফের সঙ্গে আরিফার বাড়িতে গিয়েছিলাম। ও আমাকে বলেছিল চলো আজকে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। ক্লাস 8-এ তখন আমি উঠেছি, আমার বয়স তো তখন বেশ ভালোই। এই অবস্থায় কত 15+ হবে, ওই অবস্থায় তখন আমি আরিফার সঙ্গে ওদিনকে আমি দেখা হয়েছে সন্ধ্যার দিকে, কোচিং থেকে বাড়িতে ফিরতেছিলাম সাইকেলে করে। আমার আব্বা আমাকে একটা সাইকেল কিনে দিছে। আমার আব্বার একমাত্র ছেলে সন্তান আমি, সে তো আমাকে একটু ভালোবাসবেই। ওই মুহূর্তে আমার বড় আপার যে ছিল তার বিয়ে হয়ে গেছিল, আর মেঝো আপারও বিয়ে হওয়ার মতো অবস্থা, এরকম পরিস্থিতি ছিল আর কি। তো ওই অবস্থায় আমার আরেকটা ছোট ভাই হয়েছিল। তো ছোট ভাই হওয়ার পর থেকে আমার আব্বা ছোট ভাইকে বেশি আদর করতো। তারপর হচ্ছে গিয়ে আমি এই অবস্থায় খুব ভালো সময় কাটাচ্ছিলাম আরিফার সঙ্গে। তো ওই দিনকে আরিফা আমার কাছে আসলো। কাছে আসার পরে আমাকে হচ্ছে কি ওই অবস্থায় বললো কি যে চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাবো। তা আমি বললাম কোথায় যাবা? ও তখন বললো যে তুমি চলো। তো আমি বললাম আমার সাইকেল কি করবো? ও বললো সাইকেল এখানে তুমি রেখে যাও, যাওয়ার সময় এখান থেকে তুমি নিয়ে যাও। তো এখানে কাঁঠাল গাছের সঙ্গে আমি সাইকেলটা তালা মারি রাখলাম। রাখার পরে আরিফা আমাকে ওর বুকের সঙ্গে জড়ায় ধরে আমাকে নিয়ে গেল, এবং কোথায় নিয়ে গেল আমি জানি না। কতক্ষণ উড়ন্ত অবস্থায় নিয়ে গেছে, উড়ন্ত অবস্থায় যে নিয়ে গেছে তা আমি জানতাম না। আরিফা যে একটা পরী সেটা আমি জানতাম, কিন্তু সেটা জিন পরী বা জিনের একটা অংশ, জিন মেয়ে, সেটা কিন্তু আমি জানতাম না। তো এই অবস্থায় ও তখন আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়। বাড়িটা বেশ ভালো বড় ছিল, একটা রুম অনেক বিশাল ছিল, পাথর দিয়ে নির্মাণ করা, ছোট ছোট পাথর দিয়ে ঘরের দেয়ালগুলো করা। তো ওর উপর দিয়ে আমাকে ঘরের ভিতর নিয়ে যাওয়ার পরে আরিফা আমাকে বলল যে বসো তুমি এখানে, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। তো আমি খাবার খেতে পছন্দ করতাম ছোটবেলা থেকে অনেক বেশি। আরিফা আমার সামনে খাবার রাখলো, আমি খাবারগুলো খেলাম। ও কিছুক্ষণ পরে একটা ওই জামাটাই ছিল, কিন্তু বললো কিছু তুমি দাঁড়াও আমি ড্রেস চেঞ্জ করে আসছি, এসে আমি তোমাকে নিয়ে বাইরে একটু ঘুরতে যাবো আর কি। তো এই অবস্থায় ও ড্রেস চেঞ্জ করতে ওই পাশের ইসে গেল, ওইখানে একটা পর্দা ছিল, পর্দার আড়ালে গেল। তো আমি উঠে আচমকা আরিফাকে বললাম যে আরিফা কি একটা বলার জন্য গেছিলাম। তো যার পরে ওকে আমি অর্ধলঙ্গ অবস্থায় দেখে ফেললাম, মানে শরীরে কাপড় ছিল না, শুধুমাত্র লজ্জাস্থানগুলোতে কাপড় ছিল, আর কোথাও কাপড় ছিল না। তো এটা দেখার পরে আমি লজ্জা পেয়ে এখান থেকে সরে আসি, কারণ ও আমার থেকে বড় ছিল। তবে একটা বিষয়, ওর বয়স কখনোই বাড়তে দেখিনি আমি। ও 18-19 বছরের একটা যুবতী মেয়ে যেরকম দেখা যায়, ওর ঠিক সেরকমই দেখা যেত, সুন্দর যুবতী, রূপবতী। আর আমি তো বড় হচ্ছিলাম ওই অবস্থায়। তো ওই অবস্থায় প্রথমবারের মতো ওর প্রতি আমার সেই ফিলিংসটা জাগে, মানে ভালোবাসার যে অনুভূতিটা, ওই ফিলিংসটা আমার ওর প্রতি জাগে। তো জাগার পরে আমি তো তখন ওখান থেকে লজ্জা পেয়ে চলে আসি। ও তখন ড্রেস পরে আমার কাছে এসে বলে কি যে কি দেখেছো? তো আমি বললাম যে না কিছু দেখিনি। ও তখন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে কি যে আমাকে তোমার ভালো লাগে না? তাই আমি তখন বললাম যে হ্যাঁ ভালো লাগে, তুমি অনেক সুদর্শন, অনেক 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 ভালো, তো তোমাকে ভালো লাগার কোনো কারণ নেই। তো তখন বললো কি যে ঠিক আছে। তো ওই দিনকে ও আমাকে সাথে করে বাইরে নিয়ে যাওয়ার পরে আমাকে আশেপাশের কিছু জায়গা ঘোরায়, একটা বড় ফুলের বাগানে নিয়ে গিয়েছিল। যে ফুলের বাগানটা এত চমৎকার ফুলের সুঘ্রাণ দিয়ে সবসময় মোমো করতো, আশপাশটা এত সুন্দর সুঘ্রাণে ভরা ছিল। আমি ওইখানে যাওয়ার পর যেন এক প্রকার অন্যরকম ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম, কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে তখন আশপাশটা ওর সঙ্গে ঘুরি, অনেক রাত পর্যন্ত ওখানে থাকি। তো ওদিনকে আমার আম্মাজান আমাকে খোঁজাখুঁজি করে অনেকটা, আমি কোথায় গেছি, বড় হয়েছি, এই সম্পর্কে তো আমার আম্মাজান জানেন, কিন্তু আমাকে ওই সময় পর্যন্ত ঘরের বাইরে বের হতে দিতেন না। এবং ওদিনকে বাড়িতে ফেরার পর আম্মার সঙ্গে আমার ঝগড়া লেগে যায় আর কি এক প্রকার। তো আরিফার সঙ্গে ওদিনকে আমি ছিলাম, এবং প্রথমবারের মতো ওদিনকে আরিফা আচমকা আমাকে চুমু খায় আর কি, আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে আমাকে চুমু খায়। তো ওই অনুভূতিটা আমার জন্য ছিল এক অন্যরকম অনুভূতি, অন্যরকম চমৎকার অনুভূতি, যা কিনা আমি বলে বোঝাতে পারবো না। তো ওই অবস্থায় ঘোরাফেরা করার পরে আমাকে আরিফা বলে কি যে ঠিক আছে চলো তোমাকে দিয়ে আসি। তো যেখান থেকে আমাকে নিয়ে গিয়েছিল সেখানে আমাকে দিয়ে যাওয়ার পরে বাড়িতে আসার পর আমার আম্মার সঙ্গে আমার ঝগড়া লাগে। আম্মা বলে কি যে তুই বাইরে কিসের জন্য বেড়াবি, তুই কিসের জন্য বাইরে থাকবি, হ্যান ত্যান, এত রাত পর্যন্ত কেন তুই থাকবি, সন্ধ্যার পর তুই বাসায় চলে আসবি। তা আম্মাকে বলে কি যে আম্মা তুমি আমাকে বাইরে বের হতে দাও না কিসের জন্য, আমি কোথাও যেতে পারি না, সন্ধ্যার পরে আমার বন্ধুরা খেলা দেখতে যায়, আমার বন্ধুরা সিনেমা দেখতে, সেগুলো আমি দেখতে যেতে পারি না, তো তুমি আমাকে ঘরের ভিতরে আটকে রাখো কিসের জন্য?
এক প্রকার আম্মাকে উল্টাপাল্টা কথা বললাম আর কি। তো আব্বা আসার পর শোনার পরে আব্বা আমাকে বাঁশ দিয়ে মারলো, বললো তোর এত বড় সাহস, তোর আম্মার সঙ্গে এরকম কথাবার্তা বলছিস? তোকে একবার বলছে না যে যে তোকে কোনো একটা জিনিসে তুলে নিয়ে যাবে, তখন তুই সেখানে গিয়ে কীভাবে থাকবি? তো এই কথা বলার পর আমি আসলে রাগবাগ করে দিনকে না খেয়ে ঘুমায়া পড়ি। যদি আমি খেয়ে আসছিলাম, আমি তো বাসার মানুষজন জানে না যে আমি খাইছি। তো না খেয়ে ঘুমায় পড়ি। আমার আম্মা যেন অর্ধেক রাত্রেবেলা আমার কাছে আসে। কাছে আসার পরে আমাকে বলে কি যে বাবা কিছু খেয়ে নে, দরজা খোল। তো আমি বললাম কি যে না, আমি দরজা খুলবো না। তো ওদিনকে আম্মা আমাকে খুব ভালোবাসতো, আমার ছোটো ভাই থেকে বেশি আদর করতো আমাকে। তো আমি এই অবস্থায় প্রায় আরও মাসখানিক সময় কাটে। আম্মার সঙ্গে আমি ঠিকঠাক মতো কথা বলতাম না, কথা বলতাম বাট ওরকমভাবে না। আম্মা আমাকে সবসময় বাইরে বাইরে রাখতো, আমার মন খারাপ থাকতো সবসময়। বন্ধুরা কত সুন্দর ঘোরাফেরা করে, এদিক ওদিকে যায়। তো আমি তখন বড় হয়েছি, ক্লাস 8-এ পড়ি। তো আম্মা একদিন আমাকে ডাকলো, ডাকার পর আমাকে বললো কি যে দেখ বাজান, তোরে বড় হয়েছিস না, তোর বাইরে কেন যেতে দেই না, তুই সব ঘটনা জানিস না। তোর ঘটনা আমি কখনো বলতেও চাই না, তখন কিন্তু বড় হয়েছিস, আমি তোকে ঘটনাটা বলতে চাই এবং তুই শোন। ঘটনাটা শুনলে তুই হয়তো বিষয়টাকে নিজের থেকে বুঝতে পারবি। তো এই অবস্থায় আমি ততদিনে মানে 1 মাসের মধ্যে আরিফাকে তখন ভালোবেসে ফেলছি এবং এর কয়েকদিন আরিফার সঙ্গে আমি রাতে ঘুমাইছিও। ও আমার এখানে আসতো, এখানে এসে আমার সঙ্গে রাত্রে ঘুমাইতো এবং আমার সঙ্গে থাকতো। তো একটা মেয়ের স্বাদ যখন একটা পুরুষ পেয়ে যায়, তখন কিন্তু তাকে ছাড়া কোনোভাবে সম্ভব হয় না। এবং আমি তখন আরিফার শরীরের স্বাদ পেয়ে গিয়েছিলাম আর কি। তো ওই স্বাদটা পাওয়ার পর থেকে আমার আর আরিফাকে ছাড়া কিছু ভালো লাগতো না এবং ওকে আমি তখন আমার নিজের করে পেতে চাইতাম। ওকে আমি ভালোবাসতাম, ভালোবেসে ফেলেছিলাম অলরেডি। তো ওদিনকে আম্মা আমাকে ডাক দেয়। আম্মা আমাকে খাওয়াই দিয়ে দেওয়ার পরে আম্মা আমাকে বলে যে তোকে আমরা বাইরে বের হতে দেই না কিসের জন্য জানিস? তুই 1 মাস ধরে আমার উপর রাগ করে আছিস, মন খারাপ করে আছিস, কিন্তু কিসের জন্য বাইরে বের হতে দেই না তুই জানিস সেটা? তো আমার আব্বাজান তখন আমাকে ঘটনাটা বলে যে কি কি ঘটনা ঘটেছিল। সেই বটগাছের কথা, আমার আম্মার ঘাড়ে জিন আসার কথা, তারপর একটা পুরীর আমার ঘাড়ে হওয়ার কথা। তো এই ঘটনা যখন আমি শুনি, আমার তখন মাথার উপর আকাশ ভেঙে পড়ে, এক প্রকার বাজের মতো হয়ে পড়ে। তো ওই কথা বলার পর আমি তো তখন আরিফাকে ঘৃণা করতে শুরু করি, যে আমাকে ছলনা করে আমার পেছন পেছন ঘুরছে, আমাকে সেই ছোট থেকে আমার সঙ্গে সঙ্গে থাকছে। তার মানে ও এরকমভাবে আমাকে করছে, এরকম নানান জিনিসের লোভ দিয়ে, এখন তার শরীর এবং ভালোবাসার লোভ দিয়ে আমাকে তবে তখন আম্মাকে বললাম আম্মা আমি কোথাও যাবো না, আর আমি যদি কারোর সঙ্গে মিশেও থাকি আমি তার সঙ্গে আর মিশবো না। তো এই কথা বলার পর আমি হচ্ছে কি, আমার তাবিজটা তো কাছে ছিল না, তাবিজটা তার ভিতর থেকে আমি খালি করে রাখছিলাম, আর ওইটার মাল মেডিসিন কোথায় গিয়ে পড়ছে তাও আমি জানি না। আবার সেই পীর সাহেবের কাছে যেতে হবে। তো ওই অবস্থায় আমি রাত্রেবেলা ভাবলাম যে আমি আরিফা যদি আমার কাছে আসে তাহলে ওকে আমি বলবো সেখান থেকে চলে যেতে। তো সেদিনকে রাত্রেবেলা আমি ঘুমায় আছি ঘরের ভিতরে, আমি ওদিনকে বাইরে বের হইনি। সাধারণত আরিফার সঙ্গে দেখা করার জন্য আমি ঘরের বাইরে বের হইতাম এবং আমাদের বাড়ির পেছনে একটা মাচা করছিলাম। সেই মাচার উপরে আমি আরিফার কোলে শুয়ে শুয়ে গল্প করতাম। আমাকে আদর করতো, ও চুমু খেত, ভালোবাসতো, নানান ধরনের জিনিস নিয়ে আসতো, অনেক জিনিস দিয়েছিল, আমাকে অনেক কাপড়ও দিত, জিনেদের দেশের কাপড় এনে। তো আমি ওই সময়টা পর্যন্ত জানতাম না যে আরিফা আমার সঙ্গে এরকম ধোকাধারি করতেছে বা এরকম একটা খারাপ কাজে লিপ্ত আছে, আমার সঙ্গে এরকম করতেছে। তো আমি তখন আরিফাকে বললাম, ওই দিনকে রাত্রে আমার কাছে আসলো, সে আমার পাশে বসলো, আমার হাত ধরলো। আমি তখন বললাম খবরদার আমার কাছে আসবো না, এখান থেকে চলে যাও। তুমি আমার কাছে কেন এসেছো? তুমি আমাকে ধোকা দিয়েছো, আমার সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, 2 নম্বরই করেছো। এই কথা বলার পর আরিফা তখন আমাকে বললো যে কি করেছি সোনা, এদিকে আসো না। তাই বলে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেলো। তখন তখন বলে আমাকে ছাড়ো, তুমি একটা শয়তান, তুমি একটা জিন, তুমি আমাকে কেন বলোনি তুমি একটা জিন? এভাবে বলার পর আরিফা তখন বললো কি হয়েছে তোমার শরীফুল, দেখি এদিকে আসো, আমার কাছে আসো, আমার বুকের মধ্যে আসো। আমি তখন ওকে বললাম তুমি আমার কাছ থেকে সরো, আমি কালকেই তাবিজটা নিয়ে আসবো, তারপর আমার কাছে তুমি আর আসতে পারবা না। তো এই অবস্থায় ও তখন কান্না করে ফেললো, চোখ দিয়ে তখন পানি বের হচ্ছিল। ও তখন আমাকে বললো যে কেন শরীফুল, আমি কি করেছি তোমাকে? তোমাকে কি আমি ভালোবাসি না? কত ভালোবাসি তোমাকে আমি, আর তোমাকে আমি কত কিছু দিই, তাহলে তুমি আমাকে ছেড়ে কেন আমাকে এরকম ভাবে? ওই অবস্থায় আমি তখন বললাম আমি জেনে গিয়েছি তুমি কে এবং তুমি কেন আমার কাছে আসো, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, সেটাই ভালো হবে, আমার ভালোবাসার কসম, তুমি এখান থেকে চলে যাও। তো ও তখন বললো কি যে দেখো শরীফুল, তোমাকে কে কি বুঝিয়েছে জানি না, তোমার মা তোমাকে কিছু বলেছে কিনা জানি না, অথবা পীর সাহেব তোমাকে কিছু বলেছে কিনা তাও আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে আসিনি, বা তোমাকে ভালোবেসে তোমার কাছে এসেছি, ছোটবেলা থেকে তোমার সঙ্গে আছি। তো এই কথা বলার পর আমি তখন ওকে বললাম যে পীর সাহেবের কথা তো আমি তোমাকে বলি নাই, বা মার কথা তো তোমাকে আমি বলি নাই,
তার মানে ওরা যা বলছে সেটা সত্যি কথা এবং সম্পূর্ণ সত্যি কথা। তার মানে তুমি আমাকে নিয়ে যেতে চাও, তুমি একটা পরী এবং জিন, আমাকে বশ করেছো, এখান থেকে তুমি যাও, আমি কালকেই মায়ের সঙ্গে সেই পীর সাহেবের দরবারে যাব। কথা বলতেই ও তখন আমাকে বলল, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি সত্যি তোমাকে ওরকম ভাবে কোনো কিছু করিনি বা তোমাকে কোনোদিন লোকসান করেছি? এই যে বিগত 8 বছর ধরে তোমার সঙ্গে আমি আছি, তোমাকে আমি কখনো লোকসান করেছি? কখনো কোনো কিছু কোনো বিষয়? তো আমি তখন বললাম যে তুমি যাই করো না তাই করো, আমার আম্মা চায় না তোমার সঙ্গে আমি মিশি, আর তারা জানে না যে তোমার সঙ্গে আমি মিশছি। তারা যদি জানতে পারে হার্ট ফেল করবে। সেহেতু দয়া করে তুমি এইটা করো না, এটা তুমি না করে এখান থেকে চলে যাও, আমার পিছু ছেড়ে দাও দয়া করে, আমি মাফ চাই তোমার কাছে। তো এই কথা বলার পর ওর চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরছিল, মানে খুব কান্না করতেছিল। ও আমার হাত ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে যে, দেখো শরীফুল, আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং এই ভালোবাসার অনুভূতি আসলে আমার কাছে খুবই তীব্র এবং এই তীব্রতা তুমি অনুভব করতে পারবে না। তো এই কথা বলার পর ওর সঙ্গে আমার আরেক বন্ধু ভালো সম্পর্ক ছিল, মানে ও জানতো যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড ও অনেক সুন্দরী, এবং ওইটা আমি ওকে বলছিলাম। ওকে বলার পর ও আমাকে বলছিল যে ঠিক আছে দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে একদিন দেখাইস। একদিন রাত্রে ওকে দেখতে নিয়ে গেছিলাম। তো দেখতে নিয়ে যাওয়ার পরে ও দেখে বলছিল, ও কি সুন্দর তোর গার্লফ্রেন্ড, এবং ওই দিনকে কথা বলছিল, কিন্তু ও জানতো না যে আমার গার্লফ্রেন্ড একটা পরী ছিল এবং আমি তো জানতাম একটা পরী ছিল। তো ও তখন কান্নাকাটি করে বলে যে, দেখো আমি সত্যিই তোমাকে কোনো কিছু করিনি বা তোমার তোমার ইসে আমি আঘাত করিনি অনুভূতিতে। তোমাকে যদি ক্ষতি করারই হতো তাহলে আমি সেই সময় তোমাকে নিয়ে যেতে পারতাম, তোমাকে নিয়ে যাইনি সেই সময়, যেদিনকে সুযোগ পেয়েছিলাম প্রথম দিন। কেন নিয়ে যাইনি? কারণ আমি চাই না তোমাকে এখান থেকে নিয়ে যেতে। আর তোমার আব্বা মা যে কিনা তোমাকে হচ্ছে এখান থেকে আমার কাছে আসতে দেয় না বা মিশতে দিতে চায় না, তাদেরকে আমি কি বলেছিলাম এই পেটে যে সন্তানটা আছে সেই সন্তানটা আমার, আমি তাকে আমার জীবন সঙ্গী বানাবো। আমি কি এটা বলেছিলাম যে তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে? আমি তো এটা বলিনি যে তোমাকে আমি নিয়ে যাবো, তুমি এখানেই থাকবে, তোমার পৈতৃক ভিটাই থাকবে, আমি শুধু তোমার সঙ্গে এসে থাকবো রাত্রেবেলা, কারণ আমি তোমাকে ভালোবাসতাম তখন থেকেই, যখন তুমি পেটে ছিলে। এটা তো তুমি জানতে না, তুমি এটা কখনো চিন্তা করলে না যে একটা জিন বা একটা মাকলুকাত যে কিনা এত তীব্র ভালোবাসা দিয়ে তোমার জন্য অপেক্ষা করেছে তোমার বড় হওয়া পর্যন্ত, এবং এখন তুমি বড় হয়েছো, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবেসেছো, আমরা এখন লোকে বুঝতে শিখেছি, আমাদের অনুভূতি বাড়তে শুরু করেছে। তো এই অবস্থায় তুমি আমাকে এরকম একটা কথা বলবে? সত্যি কথা, তুমি সত্যি আমাকে খুব কষ্ট দিলে, আমাকে তুমি ছেড়ে যেও না। আর তোমার আব্বা আম্মা যে কিনা তোমাকে এই অবস্থায় এরকম ভাবে বুঝিয়েছে, আমি তো চাই তোমার সঙ্গে থাকতে, তোমার বাবা মাকে তোমার সাহায্য করতে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। তো এই কথা বলার পর আমি বললাম কি যে না, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ও তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি যদি এটাই চাও যে আমি এখান থেকে চলে যাই, তোমার কাছে আর না আসি, তাহলে ঠিক আছে, সেটাই হবে, আমি চলে যাব, আমি এখানে আর আসবো না। তবে সত্যি কথা, আমার ভালোবাসা মিথ্যা ছিল না, তুমি এটা ভেবে দেখো। তারপর ওই অবস্থায় ও এখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে ওই রাত্রেবেলা আমি একটু ঘুমাইনি, আমি নিজেও কান্নাকাটি করি, কারণ আমার বুকটা ফাঁকা হয়ে যাচ্ছিল ওর জন্য। আমি যদিও তখন ছোট ছিলাম, তবু প্রথম ভালোবাসার অনুভূতি একটা অন্যরকম অনুভূতি, যা কিনা আসলে বলে বোঝানো সম্ভব না। তো দুদিন আমি ভেবেছি যে আম্মাকে বলবো যে তাবিজটা নিয়ে আসছে, তাবিজটা আমি হারাই ফেলছি, কিন্তু আমি আম্মাকে বলি নাই। কেন যেন বলি নাই। তো ওদিনকে সন্ধ্যার দিকে আমার মন খারাপ ছিল, আমি নদীর পাড়ে বসেছিলাম। আমার বন্ধু খেলাধুলা করা শেষে আমাকে বললো যে, কি রে দোস্ত, কি হয়েছে, তোর মন খারাপ কেন? ভাবি কি আসে নাই? তো আমি তখন বললাম, তোর ভাবি আর আসবে না, চলে গেছে। আমি তখন বললাম যে চলে গেছে মানে কোথায় গেছে? তো ও তখন এই কথা বারবার জিজ্ঞেস করতেছিল, ভাবি না একটা পড়ি, ভাবি না একটা জিন, তাহলে ভাবি কোথায় গেল? তো ও এই বিষয়টা বুঝতে পারতো, আমিও বুঝতে পারতাম যে সে একটা জিন পড়ি, কিন্তু আমার আম্মার আব্বার যে ওই জিন মেয়েটা এটা তা আমি জানতাম না। তো ও তখন আমাকে বোঝাইলো, আমি তোকে ঘটনাটা বললাম, বলার পর বললো কি যে দেখ, ভাবি তো তোকে ভালোবাসে তাই না? তাছাড়া ছোটবেলায় তোদের ওই কাহিনী আমি শুনছি আমার আম্মার কাছ থেকে। তো এক কথা বলতে গেলে আরিফা তো তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে, তোকে নিজের করে পেতে চায়, এটা তো খারাপ কিছু না, দোষেরও কিছু না। আর ও বলছে যে তোর সমস্ত বিপদ আপদে তোর পাশে থাকবে, তোকে ভালোবাসবে, তোকে দেখে শুনে রাখবে। তো সে তো এখানে খারাপ তো কিছু না, এখানে ভালোই তো। তো এরকম একটা কেউ যদি আমার কাছে থাকতো, আমি কখনোই যেতে দিতাম না, কখনোই ছেড়ে যেতে দিতাম না। ঠিক কথা বলার পর আমার মনের মধ্যে একটু ওর প্রতি সিম্প্যাথি জাগতে শুরু করলো। তো ওদিনকে রাত্রেবেলা আমি গিয়ে বাড়িতে ফিরতেছিলাম। তো ফেরার পথে আমার দক্ষিণ পাড়া স্কুলের ছেলেপেলেদের সঙ্গে আমার একটু মারপিট ছিল, মানে গ্যাঞ্জাম হয়েছিল, সেদিনকে মেরে নাক ফাটাই দিয়েছিলাম। তোরা আমাকে লাঠি সোটা নিয়ে আটকানোর পর আমাকে মারবে আর কি এক প্রকার। তো সবেমাত্র বাড়িটা দিবে আর কি, ওই মুহূর্তে কোনো একটা অদৃশ্য বা দৈব্য শক্তি ওদেরকে
এমনভাবে মারধর করে যে ওরা পরবর্তীতে প্রায় 10-12 দিন বিছানা থেকে উঠতে পারে নাই, এরকম অবস্থা। তো ওরা ভাবছে যে আমি মারছি, এবং ওর পর থেকে কেউ আমার কাছে আর ভিড়তো না। তবে আমি তো জানি যে ওটা কে করছে, ওইটা আরিফা করছে, এবং আরিফাই আমার আশেপাশে ঘোরাফেরা করে সবসময়। তো বাড়িতে আসার পর আমি দেখলাম যে আমার ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের খুবই শরীর খারাপ এবং খুবই খারাপ অবস্থা, এবং এত পরিমাণ খারাপ অবস্থা, ডাক্তার পীর ফকির অনেকদিন ধরেই জ্বর। তো ওই দিনকে এত পরিমাণ খারাপ অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো কি যে ওর জন্ডিস হয়েছে, এবং খুবই খারাপ জন্ডিস, এবং এই জন্ডিস ছাড়ার মতো না, খুবই খারাপ অবস্থা, আগে থেকে আপনারা কেন নিয়ে আসেন নাই? তো আমার ছোট ভাই হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছিল, কষ্ট পাচ্ছিল। সেদিনকে রাত্রেবেলা আমি সদর হাসপাতালে ছিলাম, আমি নিজেই ওর পাশে ছিলাম, আম্মা ভেতরে ছিল আর আব্বা বাড়িতে গেছিল। তো আমি দাঁড়ায় আছি হাসপাতালের বারান্দায়। তো আমি দেখি দূরে আরিফা দাঁড়ায় আছে। আরিফার শরীরের ঘ্রাণ আমি শুকলে বুঝতে পারতাম। তো বললাম, আরিফা তুমি এখানে কি করছো, এদিকে আসো। তো তখন বললো, তুমি আমাকে, আমি যেখানে এসেছি তুমি বুঝলে কিভাবে? তবে বললাম, আমি জানি তুমি এখানে এসেছো। তুমি আমার পিছনে কেন আসো বলো তো? আমি তোমাকে বললাম যে আমি আমার কথা ছাড়া কারোর কথা শুনবো না। আরিফা তখন বলে, দেখো আমি এখানে এসেছি, এমনিতে এসেছি, আমি আসতে পারি না? তোমার সঙ্গে কথা বলতে এসেছি নাকি আমি? তো এই অবস্থায় আমি তখন আমার ভাইয়ের কথা বললাম যে এই অবস্থা। তো তখন বললো যে কি হয়েছে, আমি একটু দেখি, আমি দেখলে হয়তো ঠিক হয়ে যাবে। তো তখন সেখানে গেল। ওয়ার্ডে কেউ ছিল না, আম্মা বাইরে ছিল, সম্ভবত ঘুমাচ্ছিল পাশের বিছানায়। তো আরিফা তখন আমার ছোট ভাইয়ের মাথায় হাত রাখলো। হাত রাখার পর আমার আরিফা সম্ভবত আমার ছোট ভাই আরিফাকে দেখে বুক চোখ বড় বড় করে ফেললো, কারণ আরিফাকে দেখতে কেমন লাগছিল ওর চোখে আমি জানি না। এবং কিছুক্ষণ পরে ও অজ্ঞান হয়ে গেল। তাই আমি তখন বললাম, কি করছো আমার ভাইয়ের সঙ্গে? তো আরিফা তখন বললো, কিছু করি নাই, তুমি কালকে সকালে টের পাবা। সকালে যখন ডাক্তার এসে বলবে যে তোমার ভাই ঠিক হয়ে গেছে, তখন টের পাবা। এখন আমি যাই, তুমি যেহেতু আমার সঙ্গে কথা বলতে চাও না বা আমাকে করতে চাও না, আসলে কার কাছে জোর করে ভালোবাসা হয় না। তাই বলে ওইখান থেকে চলে গেল। তো আমার মনের মধ্যে ওর জন্য একটা ভালোবাসা ছিল। আমার বন্ধু সেদিনকে বলছে, বলার পর ওর জন্য একটু কেমন খুঁত করতো, ভালো লাগতো ওর জন্য। তো এই অবস্থায় কষ্ট তো হইতো একটু। তো ওদিনকে ও চলে গেল। চলে যাওয়ার পরের দিন সকালবেলা ডাক্তার বললো কি যে ও তো একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে, এরকমটা কখনো হয় না জীবনে। আমি অন্তত পক্ষে জীবনে দেখিনি যে এরকম জন্ডিসের রোগী এক রাতের মধ্যে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আপনারা রিলিজ নিয়ে চলে যেতে পারেন, সমস্যা নাই। আমি কিছু টেস্ট দিচ্ছি, টেস্ট করার পরে আমি পুরোপুরি শিওর হয়ে বলতেছি যে রিলিজ দেওয়া যাবে কিনা। টেস্ট করার পর দেখলো সম্পূর্ণ সুস্থ, কোনো সমস্যা নেই শরীরের মধ্যে। এবং এটা কিভাবে হইলো কেউ জানে না, কিন্তু আমি তো জানি কিভাবে হয়েছে। তো আমি তখন ওদিনকে নিজে থেকে আরিফার কাছে গেলাম। আরিফার কাছে গিয়ে আরিফাকে ডাক দিলাম, ও আসতেছিল না, আমি ফেরত চলে আসতেছিলাম। ওই অবস্থায় তখন আমার হাত ধরে বলে কি যে চলে যাচ্ছে আমাকে রেখে। আমি তখন ওকে জড়িয়ে ধরে কান্না করি, এবং খুব কষ্ট পাচ্ছিলাম ওর জন্য। তো ওই দিনকে প্রথমবারের মতো ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়, যেটা কিনা আমার জন্য একটা অন্যরকম অধ্যায় ছিল। এবং সত্যি এই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না যে এটা কি একটা অন্যরকম অনুভূতি, যা কিনা আমার মধ্যে কাজ করছিল। এবং সত্যি কথা, এই অনুভূতিটার কথা আমি বলে বোঝাতে পারবো না। এবং ওর প্রতি আমার ভালোবাসা তখন আরো বেশি তীব্র হয়। তো আমি আস্তে আস্তে করে এরকমভাবে আমাদের ভালোবাসা সামনের দিকে গাড়াতে থাকে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, সামনে এসএসসি পরীক্ষা ছিল। তো মূলত এসএসসি পরীক্ষার সময়টাতে ও আমার পাশে এসে বসে থাকতো, আমার সঙ্গে আমি ঘুমিয়ে পড়লে আমাকে বলতো পড়ো পড়ো পড়ো, সব বিষয়ে আমাকে সাহায্য করতো, বাসার সব বিষয়ে, সমস্ত কিছুর ইয়েতে। তো ওই অবস্থায় আমি ওর সঙ্গে বসেছিলাম। বসে থাকা অবস্থায় আমার আম্মা হঠাৎ করে রাত্রেবেলা আমার ঘরে আসে আর কি। তো ঘরে আসার পরে যখন দেখে যে আমার পাশে একটা কালো ছায়া বসে আছে, এবং সেই ছায়াটার সঙ্গে আমি কথা বলতেছি, এবং আমার আম্মা এর আগেও 2 দিন দেখছে যে আমি ঘরের ভিতরে রাত্রেবেলা কারোর সঙ্গে কথা বলি। তো কার সঙ্গে কথা বলি এটা আম্মা জিজ্ঞেস করছে। তা আমি বললাম কি যে আম্মা, সবুজ ফোন দিছিল, ও হচ্ছে নোট চাচ্ছিল, ওর ফোনে কথা বলতেছিলাম আমরা। তো তখন আমার ফোন ছিল, একটা বাটন ফোন ছিল। তো বাটন ফোনটা আব্বাই কিনে দিয়েছিল জাস্ট ওই কথা বলার জন্য। তো ওই কথা শোনার পরে আম্মা আমাকে আর তেমন কিছু বলে নাই। আম্মা আমাকে বলছে যে যাই হোক হয়েছে যেটা। তো ওদিনকে আম্মা আচমকা ঢুকে যখন কালো ছায়াকে আমার পাশে বসে থাকতে দেখে, আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়, এবং আম্মা বুঝতে পারে যে এটা একটা জিন, কারণ আম্মা এর আগেও জিন দেখছে। এবং ওইটা দেখার পরেই সঙ্গে সঙ্গে আম্মা চিৎকার দিয়ে ওঠে, এবং আব্বা দৌড়ায় আসে। আসার পরে বলে কি হয়েছে? তো আম্মাকে বলে যে আম্মা ইশারা দিয়ে দেখাইতে থাকে। তো ওই অবস্থায় আরিফা তখন এখান থেকে চলে যাওয়ার পরে আমি তখন আম্মাকে নিয়ে মাথা পানি টানাটানি করি। তো আম্মা তখন আব্বাকে সমস্ত ঘটনা বলে দেয়, এবং আব্বা আমাকে জিজ্ঞেস করে যে কি রে, তোর ঘরে কে ছিল? তো আমি বললাম আব্বা কেউ না, কই কে থাকবে? তো ওই অবস্থায় আব্বা বিষয়টা বুঝতে পারতেছিল। তো আব্বা আমার তাবিজ চেক করে, তো দেখে কি যে আমার তাবিজটা নেই। তো পীর সাহেবের কাছে তখন আমাকে নিয়ে যায়। পরের দিন নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন বলে যে ওর সঙ্গে ওকে এতদিন কেন নিয়ে আসিস নাই তোরা?
এই যে এত বড় হয়েছে, তোরা বিষয়টা খেয়াল করবি না? তো আব্বা বলতেছিল যে আমরা তো জানতাম না, আমরা তো জানতাম যে ওর সঙ্গে কিছু নাই, ওর সঙ্গে তাবিজটা আছে, কিন্তু ও যে তাবিজটা ফেলে দিছে এটা তো আমরা জানতাম না। তো এই অবস্থায় পীর সাহেব তখন বললেন, ওর সঙ্গে জিনটা আছে ওর বয়স যখন 9 বছর তখন থেকে, এখন তো প্রায় 18-19 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ওর সঙ্গে ওই জিনটা আছে। এখন কোনোভাবেই ওই জিনটাকে ওর সঙ্গে কাছ থেকে আলাদা করা সম্ভব না, কারণ ওরা একে অন্যকে ভালোবাসে এবং একে অন্যের মধ্যে এমন ভালোবাসা পয়দা হয়েছে যে এই ভালোবাসাটা কোনো দিন কোনোভাবে ডিলিট করা সম্ভব না। সেটি এখন আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। এখন যদি আমি তোর ছেলেকে তাবিজ দেইও, তোর ছেলে তাবিজ রাখবে না। আর তাছাড়া তোর ছেলে এখন ওকে ভালোবেসে ফেলছে, বয়স না বা ওরকম কোনো কিছু না। ওই মেয়ে কোনোদিন তোর ছেলেকে বয়স করে নাই, তোর ছেলে নিজে থেকে ওই মেয়ের প্রেমে পড়ছে। সেহেতু এখান থেকে আর কোনো কিছু করার নাই আমাদের, বিশেষ করে আমার আর কোনো কিছু করার নাই। সেহেতু এটা এখন বাদ দিতে হবে। যা হয়েছে নিয়তি মেনে নেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। হয়তো ভাগ্যে এটাই ছিল। অবশ্য তোর মেয়েটা ভালো আছে, ও কখনোই তোর ছেলের কোনো ক্ষতি করবে না, তোদেরকে কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তোদেরকে উপকার করেছে। ও তোদেরকে উপকার করেছে কিভাবে তোর মনে আছে জামশেদ? কয়েকদিন আগে তুই একটা বিপদে পড়ছিলি, রাত্রেবেলা ফেরার পথে তোকে তো মেরেই ফেলে অবস্থা। ওদিনকে তোর তোর পুত্রবধূ তোকে বাঁচাইছিল, ওই পরিটার নাম হচ্ছে আরিফা। ওই আরিফা তোকে বাঁচাইছিল এবং তোর পরিবারে তোর ছেলে যখন জন্ডিস হয়েছিল, ওই জন্ডিস তোর আরিফাই তোদেরকে ওকে বাঁচাইছে। পাশাপাশি আরো অনেক ঘটনা আছে। ওই জিনটা তোদের পরিবারের ছায়ার মতো হয়ে থাকে এবং অনেক জিন আছে তোদের পরিবারের ক্ষতি করতে চায়। ও কখনোই ওই জিনগুলোকে আশেপাশে ভিড়তে দেয় না। সেই হিসাবে আমি একবার বলছিলাম যে ওকে বন্ধ দেওয়ার জন্য বা যেটা করার জন্য, কিন্তু এখনই বলছি আমি যে আরিফাকে তোরা মেনে নে, তোদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দে। যদি এমনটা করতে পারিস তাহলে বিষয়টা ভালো হবে, তোদের জন্য ভালো হবে। আমি যেটা বললাম সেটা কর। তো এই কথা বলার পর আমার আম্মা তো তখন কান্নাকাটি করে, আমাকে নিয়ে যাবে এখান থেকে, অনেক ধরনের অনেক করে, অনেক কথাবার্তা বলে যে নিয়ে যাবে। তো এই অবস্থায় তখন আমি ফিরে আসি। ফিরে আসার পরে আম্মা কান্নাকাটি করে এবং আমাকে তাবিজ পড়তে বাধ্য করে আর কি, যদি তাবিজ পড়। যদিও ওনার কাছ থেকে তাবিজ নিয়ে আসছিল, আম্মা কোনোভাবে আমাকে নিয়ে যেতে দিবে না, কারণ আম্মা আমাকে খুব ভালোবাসে। তো আমার এসএসসি পরীক্ষা শেষ হলো মাঝখানে, তাবিজটা তো আমি পরে থাকতাম না, তাবিজ আমি খুলে ফেলতাম। আরিফ আমার কাছে আসতো, আমাকে এসএসসি পরীক্ষায় অনেক চিট করতে সাহায্য করছিল। আমি ইংরেজিতে এবং অঙ্কে দুর্বল ছিলাম এবং ইংরেজি এবং অঙ্কে আমি প্লাস পাইছিলাম, কারণ আরিফা আমাকে ওই চিট করতে সাহায্য করছিল আর কি, এবং আমার রেজাল্ট খুব ভালো হয়। তো এটা আম্মা জানতে পারে যে আমি ওর মাধ্যমে নকল করে পাশ করছি। আম্মা তখন আমাকে মারধর করে যে তুই এটা কেন করছিস, সেটা কিসের জন্য করলি তুই। তো আমার সঙ্গে একটা পরি আছে, এটা আমার আম্মা জানতো, আমার বন্ধু জানতো, আমার আম্মা আব্বা, আর বড় বোনেরা ওদেরকে কাউকে জানাই নাই আর কি। তো ওরা তো ওদের মতো করে সংসার করতেছে। তো এই অবস্থায় মাঝখানে আরও কয়েক মাস সময় করে আমি তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, কলেজে পড়ি। তো এই অবস্থায় আমি বেশিরভাগ সময় রাত্রেবেলা বাড়িতে থাকতাম না, বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, খেলাধুলা করে বেড়াতাম। বড় হয়েছি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। তো এই অবস্থায় আমাকে একদিন আমার আব্বা বলে যে দেখ, আমি জানি তুই পরীটাকে ভালোবাসিস, আরিফাকে ভালোবাসিস এবং ও তোকে কখনো ছাড়বে না, কখনো ছেড়ে যাবে না। তো আমি চাই তুই ওকে বিয়ে কর। তো এই সময়টা হচ্ছে 2012 সালের ঘটনা। তুই ওকে বিয়ে কর এবং আমি ওর সঙ্গে কথা বলবো। তোর আম্মা বিষয়টা যেভাবে নিচ্ছে, আর তোরা হচ্ছে গিয়ে ও তো কোনোদিন তোকে ছেড়ে যাবে না, আমি ওর সঙ্গে কথা বলতে চাই, আজকে তুই আমার ওর সঙ্গে কথা বলাই দিস। তোমার আচ্ছা ঠিক আছে আব্বা, রাত্রেবেলা তুমি আমার ঘরে এসো। তো রাত্রে তখন 11টা বাজে, আমার আব্বা ঘরে আসছে। আসার পর আরিফা যখন আসছে, আমি আব্বাকে বলছি যে আব্বা তোমার সঙ্গে কথা বলতে চাই। অন্ধকার রুমের মধ্যে তখন আব্বার সামনে আব্বা তাকে বলে যে দেখো মা, তোমাকে মা বলেই ডাকি, তুমি ছোটবেলা থেকে আমাদের সঙ্গে আছো, ছোটবেলা থেকেই আমাদেরকে জিনের খপ্পর থেকে দূরে রেখেছো, এটার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই যে তোমরা দুজন বিয়ে করো এবং আমি এটা তোমার কাছ থেকে আশা করব যে আমাদেরকে অন্ততপক্ষে কখনো তুমি ক্ষতি করবে না, আমাদেরকে তুমি সবসময় এতদিন যেরকমভাবে যত্ন রেখেছো ঠিক সেরকমভাবেই রাখবা। তো এই কথা বলার পর তখন আরিফা দৃশ্যমান হয়, ওর সুন্দর চেহারা, সুন্দর রূপ যৌবন যখন আমার আব্বাজান দেখেন, দেখার পরে আমার আব্বাজান বলেন কি যে আমি জানি তুমি আমার ছেলের কোনো ক্ষতি করবে না বা আমাকে ওকে কখনো নিয়ে যাবে না, আমি চাই তোমরা একত্রে থাকো এবং এটাই আমি তোমাদের জন্য চাই আর কি। তো আরিফা তখন বললো যে ঠিক আছে আব্বা, আপনি যেটা বললেন আমি সেটা মেনে নিব। এবং আরিফার আচার ব্যবহারে আব্বা খুব খুশি হলেন এবং সেদিনকেই একজন কাজী ডাকলেন। কাজীটা আরিফার পছন্দের কাজী ছিলেন, মানে উনি জানতেন যে জিনেরা বিয়েটি কিভাবে পড়ায়। তো ওই কাজীটা ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে 2 দিন পরে হচ্ছে আমাকে আরিফার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো। তো এই ঘটনাটা আম্মা জানতো না, আম্মা জানলে কি করবে আমি জানি না। তো আমরা ভয়ে ছিলাম, আমি আব্বার সঙ্গে সমস্ত কিছু নিয়ে আলাপ আলোচনা করতাম।
তো দেখতে দেখতে মাঝখানে আমি ইন্টারমিডিয়েট শেষ করলাম, অনার্সে উঠলাম তখন। তো ওই সময়টাতে যে আমার আম্মা বিষয়টা জানতে পারলো কিভাবে, আমি এবং আরিফা শুয়েছিলাম একদিন। তো আরিফা হচ্ছে কি অন্তঃসত্ত্বা ছিল, মানে প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট অবস্থাতে ওকে আমি একা ছাড়তে পারি না, আমার ঘরেই শুয়ে থাকতো দিন রাত, দিনের বেলা রাত্রেবেলা। তো একদিন আমি দুপুরবেলা ওকে নিয়ে শুয়ে আছি। তো আম্মা বিষয়টা দেখে, দেখার পরে আমাকে তখন আম্মা চিৎকার দিয়ে চেঁচামেচি করে, বলে কি যে এই মেয়েটা এখানে কি করতেছে, এখানে কেন আসছে, হ্যান ত্যান। তো ও তখন ওইখান থেকে যাচ্ছিল না। আমি আম্মাকে বললাম, আম্মা তুমি এখানে বসো। তো আব্বা তখন বাজার থেকে আসে, এসে আম্মাকে বোঝাই যে এই অবস্থা, আমি ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছি এবং ওরা এখানেই থাকে। তুমি দেখো, আমি তোমাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ওদেরকে বিয়ে দিয়ে দেওয়ার পরেও আরিফা কিন্তু ওকে নিয়ে যায় নাই, আরিফা কিন্তু ওর সঙ্গেই আছে, সে তো ওকে কখনো নিয়ে যাবে না, তোমার ছেলেকে কখনো নিয়ে যাবে না। তো আমাকে আব্বা আম্মা সবসময় বেশি ভালোবাসতো, ছোট ভাই থেকেও বেশি ভালোবাসতো। তো ওই কথা বলার পরে তখন আম্মা কিছুটা বোঝে, আর পীর সাহেব তখন তাকে বোঝাইছিল। তো বোঝানোর পর থেকে তো তখন আরিফাকে বলে কি যে ঠিক আছে মা, আমি তোমাকে মেনে নিলাম, তবে কখনো তুমি আমাদেরকে কষ্ট দিও না। তো আম্মা এই কথা বলার পর আমি তখন খুব খুশি হয়ে যাই, এবং এরপরে আম্মা ওকে খুব যত্ন করতো, খুব আদর করতো। ও যতদিন এখানে ছিল, সন্তান যেদিনকে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সেদিনকে 18টা জিন এসেছিল ওদের এখান থেকে। এর মধ্যে 4জন জিন ছিল মহিলা জিন, আর বাকি সব পুরুষ জিন ছিল। খুব বৃষ্টি হচ্ছিল বাইরে, এবং ওই জিনেরা আশেপাশে পাহারা দিচ্ছিল। কেন পাহারা দিচ্ছিল আমি জানি না, বা জিনগুলো কেন আসছিল তাও আমি জানি না। তবে ওই দিনকে রাত্রে আমার একটা কন্যা সন্তান হয়, যে কিনা চাঁদের মতো সুন্দর ছিল, এবং এত পরিমাণ সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। তারপর আরিফা আমাকে আমার কোলে সন্তানটা দেয়। আমি সত্যি সেদিনকে খুব খুশি ছিলাম, আমার আম্মা খুব খুশি ছিল। সন্তান হওয়ার পরে জিনেরা সন্তানটাকে নিয়ে চলে যায় এবং বলে যে ওইখানে সকলকে দেখিয়ে তারপর আবার দিয়ে যাবে। তো এই অবস্থায় আমি তখন আরিফাকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলাম আমাদের সন্তানের জন্য। তো খুব অল্প বয়সে বাবা হয়েছিলাম আমি, এবং সত্যি কথা বলতে আমার জীবনটা যে এরকম গোছালো হয়ে যাবে ওই সময়টার পর থেকে আমি ভাবতেও পারিনি কখনো। আমি সত্যি আরিফাকে অনেক বেশি ভালোবাসি, এবং এখনও আরিফা আমার সঙ্গে যখন থাকে, আমাদের উঠানে, বিশেষ করে রাত্রেবেলা, দিনের বেলা আমার মেয়ে হচ্ছে গিয়ে বের হয় না ঘর থেকে, রাত্রেবেলা বের হয়। ও জিনের গুণ নিয়ে বড় হয়েছে, সেহেতু ওর মধ্যে জিনাদের কিছু ব্যাপার আছে, ওর মায়ের মতো। আর আমার আম্মা ওকে খুব আদর করে, খুব যত্ন করে। যে আম্মা আমাকে নিয়ে ভয় পেত যে আমাকে নিয়ে যাবে, সেই আম্মা তার জিন নাতনিকে, মানে আমাদের মেয়েকে নিয়ে সবসময় খেলাধুলা করে। অন্যান্য ওনার মেয়ে পক্ষের নাতনিদের থেকে আমার এই মেয়ের প্রতি তার আগ্রহ বেশি, টান বেশি। তো সেই সময়ের পর থেকে এখন পর্যন্ত আমি হচ্ছে গিয়ে এইভাবেই আছি এবং এভাবেই থাকছি। গ্রামের কেউই জানে না বিষয়টা সম্পর্কে, পাশাপাশি আমার পরিবারের কেউই জানেন না, শুধুমাত্র আমার ছোট ভাই, আমার মা বাবা, এরাই, আর আমার সেই বন্ধু জানে সবুজ। তো বন্ধু মাঝে মধ্যে আসে, এসে বাবির হাতের রান্না বান্না খেয়ে যায়। জিনাদের একটা আছে, একটা বিশেষত্ব আছে যে ওরা বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে, এবং ওদের ওইখান থেকে মিষ্টি ফলমূল আমাদের এখানে প্রায়ই আসে। এবং আরিফারা বেশ বড়লোক একটা জিন, এবং ওরা, সত্যি কথা বলতে আমি আসলে আমার জীবনটাকে সার্থক মনে করি। এই জন্য আরিফার বদলতে আমি আমার ব্যবসাটাকে বড় করতে পেরেছি, পাশাপাশি আমার বাড়িতে এখন প্রাচীর দেওয়া ঘর উঠেছে, সব মিলে আমি ভালো আছি এখন। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। আজকে আমরা জানলাম শরীফুলের জীবনের ঘটনা, যে কিনা একটা পরীর সঙ্গে সংসার করছে। এবং সত্যি কথা বলতে এরকম ঘটনা আমার কাছে, নিজের কাছে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই সঙ্গে ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সেই সঙ্গে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কন্টেন্ট আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স।